আজকের গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য, তাই অনুগ্রহ করে ছোট ভাই বোনেরা এই গল্পটি থেকে বিরত থাকো। ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হতে পারে। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট ক্যান কজ ক্যান্সার। 29 মার্চ রাত 2:15। নিঝুম রাত, শুনশান অন্ধকার রাস্তায় একটি ছেলে দৌড়াচ্ছে আর বারবার পিছন ফিরে তাকাচ্ছে কেউ তাকে ফলো করছে কিনা দেখতে। বছরের প্রথম বৃষ্টি হচ্ছে আজ। সোদা মাটির গন্ধটা বেশ ভালোই লাগছে, কিন্তু ছেলেটির সেদিকে খেয়াল নেই, কারণ মৃত্যু ভয় থাকলে কোনো সুগন্ধি ভালো লাগে না। বৃষ্টির ফোঁটা যেন আলপিনের মতো তার শরীর ভিজছে। পরনের শার্ট প্যান্ট সব ভিজে শরীরের ক্ষতর সাথে মিশে গেছে। পায়ের বুটটা মাঝে মাঝে কাদায় পিছড়ে যাচ্ছে, তবু তার দৌড়ানো থামছে না। অনেকটা দৌড়ে সে যেন রাস্তায় এসে কিছুটা নিশ্চিত হলো। ভাবলো এবার হয়তো সে বেঁচে যাবে। তার কাছে মোবাইলটা নেই, থাকলে হয়তো সে একটা ক্যাব বুক করে নিত, কিন্তু এখানে দাঁড়ালে কারো থেকে তো লিফট পাওয়া যাবে সে জানে, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য এত রাতে কোনো গাড়ি দেখা নেই। সে একটা শেডে এসে দাঁড়ায় আর রাস্তার দিকে কোনো গাড়ি আসার অপেক্ষায় তাকিয়ে থাকে। পাশে একটা কুকুর শুয়েছিল। এত রাতে অজানা মানুষের পায়ের আওয়াজ শুনে চিৎকার করে ডেকে উঠল। কিছুক্ষণ পর একটা বুলেট বাইক আসার আওয়াজ শুনতে পায় ছেলেটি। কুকুরটা সেই আওয়াজ শুনে লেজ নাড়িয়ে এমনভাবে ডাকতে থাকে যেন যে আসছে তাকে সে চেনে। ছেলেটি রাস্তার মাঝে এসে হাত দেখাতেই বাইকটা থামে। থেমে যেতেই সে দেখে একজন কালো হেলমেট পরা লোক বসে আছে বাইকে। ছেলেটি হাঁপাতে হাঁপাতে বাইকের কাছে এসে লোকটিকে বলে, আমাকে বাঁচান প্লিজ। একজন আমাকে কিডন্যাপ করে এখানে এনে রেখেছিল। আমি অনেক কষ্টে পালাতে পেরেছি। আপনি আমাকে বাড়ি অবধি পৌঁছে দিন। টাকা লাগলে আমি দিয়ে দেবো বাড়ি গিয়ে, কিন্তু প্লিজ আমাকে আমার ঠিকানায় পৌঁছে দিন প্লিজ। বাইক আরোহী নিজের হেলমেট খুলে বলল, চিন্তা করিস না দানা, আমি তোকে তোদের সঠিক ঠিকানায় পৌঁছে দেব। এবার বিদ্যুৎ চমকাতেই বাইক আরোহীর মুখ দেখে ছেলেটি ভয়ে উঠে বলল, কি তুই? না না, আমাকে ছেড়ে দে প্লিজ। আমি তো তোকে সবই বললাম। তুই যেমন বলেছিস আমি সেভাবে সব করে দিয়েছি। আমাকে মারিস না প্লিজ, প্লিজ আমাকে মারিস না। কথাটি শেষ হতেই বাইক আরোহী নিজের পকেট থেকে একটা ছুরি বের করল। সেটা দেখে ছেলেটি ভয়ে রাস্তা ধরে দৌড়াতে লাগলো। সে আরেক পকেট থেকে একটা বিস্কুটের প্যাকেট বের করে শেডে বসা কুকুরটির দিকে ছুঁড়ে দিল। কুকুরটা পরম আনন্দে সেটা খেতে লাগলো। সেই দেখে বাইক আরোহী হেসে হেলমেটটা পরে নিয়ে বাইক স্টার্ট দিয়ে দৌড়ানো ছেলেটির পেছন ধাওয়া করল। দৌড়ে কি আর বাইকের সাথে পারা যায়? কিছুক্ষণেই বাইকটা ছেলেটির আগে চলে আসতেই বাইক আরোহী ছেলেটির গলা বরাবর ছুরি চালালো। ছেলেটির গলা কেটে রক্ত বেরোতে লাগলো অঝরে। ভেজা রাস্তায় লুটিয়ে পড়ে গেল ছেলেটি। বৃষ্টির জলের সাথে রক্ত মিশতে থাকলো। মরে যাওয়ার আগের মুহূর্তে মানুষের সারা জীবনের পাপ পুণ্য, ভালো সময় খারাপ সময় সব কিছু মনে পড়তে থাকে। ছেলেটিরও সব মনে পড়ল। তার অতীতের কথা ভেবে তার চোখে জল এসে গেল। চোখ বন্ধ হওয়ার আগে সে দেখল বাইক থেকে নেমে বাইক আরোহী তাকে তুলে নিজের বাইকে বসিয়ে নিজে তার পেছনে বসে বাইক স্টার্ট দিল আর একটা গান ধরল।
फासले और कम हो रहे हैं, दूर से पास हम हो रहे हैं, मांग लूंगा तुझे आसमां से, छीन लूंगा तुझे इस जहां से। বাইকের সামনে একটা লাশ বসিয়ে বাইক চালানো খুবই মুশকিল, তাই বাইক আরোহী খুব সাবধানে ব্যালেন্স করে চালাতে লাগলো। একটু তো রাস্তা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদের জন্য আবার সমন্বয় সেনগুপ্ত ও দেবসোম সেনগুপ্তের কলমে ইন্সপেক্টর স্যাম ও তুহিনের একটি নতুন রহস্য রোমাঞ্চ গল্প, দ্য ডেথ পার্টি। গল্পের সূত্রধার আমি সৌভিক এবং গল্প প্রযোজনায় টিম গল্প আড্ডা উইথ সৌভিক, অডিও মার্জিং দেবরাজ, গল্পের নাট্য রূপান্তর ইশিকা, অডিও মিক্সিং অ্যান্ড মাস্টারিং ইন্দ্রজিৎ, গল্পের আবহ সঙ্গীত ও পোস্টার ডিজাইনে আমি সৌভিক। শুরু হচ্ছে আজকের গল্প, দ্য ডেথ পার্টি। এক সপ্তাহ কেটে গেছে। সব্যসাচী ধরা পড়েছে। ও এখন অ্যাসাইলেমে আছে, যদিও জানি ওর কোনো চিকিৎসা দরকার নেই। মাঝে একদিন স্যাম আর মৌসুমী ওর সাথে দেখা করতে গিয়েছিল। ওদের থেকে শুনলাম পাগলের নাটকটা নাকি ভালোই চালিয়ে যাচ্ছে। মৌসুমী আর শ্যামের লাভ স্টোরিও দারুণ চলছে, যদিও কেউ কাউকে এখনো কিছু বলেনি, তবু বোঝা তো যাই। কথায় আছে না, সমঝদার কি লিয়ে ইশারা হি কাফি হতা হ্যায়। আমি তো সোনাদিকে বলেই দিয়েছি যে তোমার ভাই একজন সুন্দরী ডাক্তারকেও ডেট করছে। ও তো সাথে সাথে বাড়ি যেতে বলেছে মৌসুমীকে নিয়ে। শ্যামও বেবিকে কথা দিয়েছিল যে কেস সলভ হলে দেখা করবে, কিন্তু যাওয়া আর হয়নি। আমাদের একটা ইনভিটেশন আছে মৌসুমীরই একজন কাজিনের বিয়েতে, শ্যামের সাথে আমাকেও। কমিশনার স্যারকে আর বাগচিকেও ইনভাইট করেছে। শ্যাম বলেছে আগামী রবিবারে সোনাদির বাড়ি যাবে। মৌসুমীকে যেতে বলতে লজ্জা পাচ্ছিল, তাই ওর হয়ে আমি বলে দিয়েছি। মৌসুমী তো শুনে এক কথায় রাজি। যাই হোক, সেটা তো আগামী রবিবারে। আপাতত মৌসুমীর পিস্তুত দিদির বিয়েতে যাওয়া যাক। অনেকদিন পর একটা ইনভিটেশন পেয়েছে আমি আর ভাগছি, তো দুজনেই খুব খুশি। বিয়ে কাল বাদে পরশু, কিন্তু মৌসুমী একটু আগেই শ্যামকে কল করে বলে দিয়েছে আজ রাতে ওর দিদি আর তার হবু স্বামী একটা ব্যাচেলার পার্টি আয়োজন করছে। আমরা যেন অবশ্যই সেখানে যাই। শ্যাম আমাকে জিজ্ঞেস করাতে আমি রাজি হয়ে গেলাম, কিন্তু আমার সাথে আবার বাগচিও যাওয়ার বায়না ধরল। শ্যাম বলল, বিয়ের 5 বছর পূর্ণ, তার উপর সন্তান লাভ, তুমি কোথাকার ব্যাচেলার হলে হে? বাগচি এসে বলল, মন থেকে তো ব্যাচেলারই আছি। শ্যাম একবার হেসে মৌসুমীকে কল করতে ও বলল সন্ধ্যায় সময় মতো গাড়ি নিয়ে চলে আসতে। 30শে মার্চ সন্ধে 6টা। মৌসুমী গাড়ি নিয়ে এসে যখন শ্যামকে কল করল, আমরা তখন শ্যামের বাড়িতেই ছিলাম। নিচে গিয়ে দেখলাম একটা স্করপিও দাঁড়িয়ে আছে, আর ড্রাইভারের সিটে একটি ছেলে বসে, পাশের সিটে একটি মেয়ে। ছেলেটি ওর জামাইবাবুর বন্ধু রুদ্র, আর পাশের সিটে বসা মেয়েটি রুদ্র গার্লফ্রেন্ড নিশা। মাঝের সিটে মৌসুমীর সাথে আরো দুজন মেয়ে বসেছিল। দেখে চিনতে পারলাম একজন অ্যাডভোকেট মাধুরী আর একজন ডক্টর লাহার মেয়ে পারুল। মৌসুমী বলল, শিকারীর কেস চলাকালীন মাধুরীর সঙ্গে আমার বেশ বন্ধুত্ব হয়ে গেছে, তাই ওকেও ডেকেছি। আর ডক্টর লাহা অ্যারেস্ট হওয়ার পর পারুল যাতে আবার ট্রমায় না চলে যায়, তাই ওর ট্রিটমেন্টটা আমিই করছি। ডক্টর লাহা আর আমি এত বছর একসঙ্গে কাজ করেছি, তো এটা আমার কর্তব্য। আর যা হয়েছে তাতে পারুলের তো কোনো দোষ নেই, বরং ও নিজেও একজন ভিকটিম। অনেক লোকের মাঝে এলে এনজয় করলে ওর মন ভালো হবে, তো তাই আমি ওকে সঙ্গে আনলাম। আমরাও মৌসুমীর সাথে সহমত প্রকাশ করলাম। আমরা তিনজন পেছনের সিটে গিয়ে বসলাম। গাড়ি স্টার্ট হওয়ার পর
আমি মৌসুমীকে ওর দিদি আর হবু জামাইবাবুর ব্যাপারে জিজ্ঞেস করাতে আমাকে বলল, আমার দিদি সোনিয়া আর জামাইবাবু বিক্রম কলেজ থেকে বন্ধু। সেখান থেকেই ধীরে ধীরে ভালোবাসা, আর তারপর এখন ফাইনালি গিয়ে বিয়ে করেছে। দুজনেই জব করে এখন। যেহেতু একই কলেজের, তাই দুজনের অনেক মিউচুয়াল ফ্রেন্ডও আছে। সেই জন্য ব্যাচেলার পার্টিটাই একসঙ্গে করছে। আমি আর দিদি খুব ক্লোজ, তাই আমার বন্ধুদেরও নিয়ে যেতে বলেছে। দিদি ছাড়া আর কেউ জানে না আপনারা পুলিশ। বুঝতেই পারছেন, ব্যাচেলার পার্টিতে সবাই কম বেশি মদ খাবে, আর মাতলামি তো করবেই। তবে সেটা পুলিশের সামনে অনেকেই তো করতে চাইবে না, তাই বলিনি, যাতে পার্টির মুডটা নষ্ট না হয়। আর স্যামের ভালো নাম তো অনেকে জানে, কিন্তু মুখ চেনে না, তাই সমন্তক নামটা না জানা অবধি নো প্রবলেম। মানে মদের থেকে বেশি যেন কিছু না হয়। মৌসুমী হেসে ওকে স্যার বলে স্যালুট করলো স্যামকে। আমরা চলে এলাম আমাদের গন্তব্যে। শহর থেকে অনেকটাই দূরে নিলিবিলিতে একটা রিসর্ট, নাম হংসরাজ রিসর্ট। এত সুন্দর রিসর্টে আমি আগে কখনো আসিনি। আমি আর বাগচি হাঁ করে তাকিয়ে দেখছি। তখন মৌসুমী বলল, জামাইবাবুর এক বন্ধুর বাবা এই রিসর্টের মালিক। একদম পারফেক্ট প্লেস। আমরা গাড়ি থেকে নেমে হাঁটতে লাগলাম, আর রুদ্র বলল গাড়ি পার্ক করে আসছে। রিসর্টে ঢুকে মৌসুমী ওর দিদি আর জামাইবাবুর সাথে আমাদের সবাই আলাপ করালো। শ্যামের সাথে পরিচয় করানোর পর দেখলাম মৌসুমীর দিদি সোনিয়া মৌসুমীকে কানে কানে কি একটা বলল, কারো লজ্জায় শ্যামকে দেখে হাসতে লাগলো। শ্যাম যেন দেখেও না দেখার ভান করে বিক্রমের সাথে আলাপ করতে লাগলো। আমি এটুকু বুঝলাম যে শুধু আমরাই না, আরো অনেকেই বুঝতে পারছে ওদের ব্যাপারটা। তারপর ধীরে ধীরে ওদের সব বন্ধুদের সাথে আলাপ পরিচয় হলো। আমরা গাড়িতে যে কজন ছিলাম তারা বাদে আরো 6 জন এসেছে পার্টিতে। 4 জন ছেলে আর 2 জন মেয়ে, যাদের মধ্যে 2 জন ছেলে বাদে বাকি সবাই ওদের কলেজের বন্ধু। 2 জন বিক্রমের অফিসের বন্ধু, তাদের নাম অমিতাভ আর রাজা। কলেজের বন্ধুদের মধ্যে ছেলে 2 জন, রবি আর রাহুল, আর মেয়ে 2 জন, সুপর্ণা আর রুচি। বিক্রমের বেস্ট ফ্রেন্ড রানা, যে কিনা এই রিসর্ট মালিকের ছেলে, সেই নাকি এখনো এসে পৌঁছায়নি। আর সকাল থেকে নাকি তার ফোনও সুইচ অফ আসছে। শুনিয়া বলল, দেখো কোথায় মদ খেয়ে পড়ে আছে, আসবে ঠিক। ওর জন্য অপেক্ষা না করে পার্টি শুরু হলো। 2 জন ছেলে নাচতে শুরু করলো। তারপর ওদের দেখে বাকি সবাই জয়েন করলো। তারপর ওরা বিক্রম আর সোনিয়াকে টেনে এনে নাচার জন্য জোর করলে ওরাও নাচতে শুরু করলো। একটু পর বাগচি জয়েন করলো। বাগচির নাচ দেখে সবাই হাসতে শুরু করলো। যারা নাচছিল তারাও নাচ থামিয়ে দিয়ে ওকে দেখতে লাগলো। মুন্নি বদনাম গানে যে এরম তাণ্ডব নৃত্য নাচবে বাগচি, পেটে মাল পড়লে ওর আর হুঁশ থাকে না। তখনও জেনারেটরেরও আওয়াজও নাচতে পারে। আমি ওকে চিৎকার করে আরও মোটিভেট করছিলাম। শ্যাম মুখ লুকিয়ে হাসতে হাসতে আমাকে বলল, সবাই যখন জানবে ও পুলিশ, কি লজ্জার ব্যাপারটাই না হবে। হ্যাঁ, আরে বাগচি তো আমাদের চুলবুল পান্ডে, অন ডিউটি দাওয়াং আর অফ ডিউটি বুলবুল। এরপর মাধুরী আর মৌসুমীও নাচতে শুরু করলো, কিন্তু পারুলকে দেখলাম ওদের অনেক ডাকা সত্ত্বেও নাচল না। ও আমাদের সাথে এসে শ্যামকে বলল, আচ্ছা, আপনি ডিসপি সমন্তক না? আপনার সাথে আমার সেভাবে আলাপ হয়নি। আপনার সাথে একাকে একটু কথা বলতে পারি? একটু দরকার আছে। শ্যাম মাথা নেড়ে হ্যাঁ বলে কিছু একটা বলতে যাচ্ছিল। তখনই মাধুরী আর মৌসুমী এসে আমাদের হাত ধরে টানতে লাগলো নাচ করার জন্য। আমি চলে এলাম, কিন্তু শ্যাম মৌসুমীকে বলল যে ওর পারুলের সাথে কিছু একটা কথা বলার আছে, কথা হলে এসে ও জয়েন করবে আমাদের সাথে। মৌসুমী কিচ্ছু বলল না, শুধু শ্যামকে একটা অ্যাংরি বার্ড লুক দিয়ে ডান্স ফ্লোরে চলে এলো। আমি নাচতে পারি না, আর বাগচির মতো নাচার ইচ্ছাও নেই আমার, তাই ডান্স ফ্লোরের এক সাইডে দাঁড়িয়ে সবার নাচ দেখছিলাম। খেয়াল করলাম শ্যাম আর পারুল খুব একটা সিরিয়াসলি কিছু একটা কথাবার্তা বলছে। একটু পরেই হঠাৎ দেওয়ালের সাইডে রাখা একটা বড় পর্দায় একটা ভিডিও চলে উঠল।
দেখলাম একটি প্রজেক্টরে চলছে ভিডিওটা, যেখানে একটি ছেলে বিক্রমের সাথে তার বন্ধুত্ব, বাকি বন্ধুদের কথা আর বিক্রম সোনিয়ার প্রেম নিয়ে অনেক সুন্দর একটা কথা বলছে। কিছু পুরানো ছবি, ভিডিও ক্লিপস আর একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে দারুণ একটা ভিডিওটা বানিয়েছে। বুঝলাম যে ছেলেটির গলা সে রানা, আর এটা আজকের দিনে হবু বর আর বউকে দেওয়া একটা ট্রিবিউট। খুব ভালো লাগলো দেখে। শেষ হতেই সবাই হাততালি দিয়ে উঠল। তখনই একটা জোরে আওয়াজ হয়ে সিলিংয়ে ঝোলানো একটা বেলুন ফেটে গোলাপের পাপড়ি ঝরে পড়তে লাগলো বিক্রম আর সোনিয়ার উপরে। আমি মনে মনে ভাবছিলাম স্যামের বিয়েতে আমিও এমন একটা ট্রিবিউট দেবো ওকে। তো দারুণ আয়োজন দেখে সবাই খুব প্রশংসা করলো, আর রানাকে ডাকছিল সামনে আসার জন্য। ভাবছিলাম এত আয়োজন করে ছেলেটা এবার একটা গ্র্যান্ড এন্ট্রি নেবে, কিন্তু যা হলো সেটা তো স্বপ্নেও ভাবিনি। গোলাপের পাপড়ি পড়ার কিছুক্ষণ পর পাশে ঝোলানো একটা বেলুন ফেটে একটা তরল জাতীয় কিছু পড়তে লাগলো। কম আলো থাকার দরুন আমরা বুঝতে পারছিলাম না সেটা কি। হঠাৎ সোনিয়া ভয়ে চিৎকার করে উঠল। আমরা কাছে যেতে বুঝলাম যে তরল জিনিসটা পড়ছে সেটা রক্ত, আর সেটাই সোনিয়া ও বিক্রমের কাপড় ভিজে লাল হয়ে গেল। শুধু রক্ত না, তার সাথে কয়েকটা কাটা আঙুল, দুটো কান, আরো কাটা বডি পার্টস পড়ল ওদের গায়ের উপর। আমরা এটা দেখে শকড হয়ে গেলাম। মেয়েরা চিৎকার করে উঠল, এখান থেকে চলো সবাই, আমি চাই না পারুল এসব দেখুক। অনেক কষ্টে ওকে ট্রমা থেকে ফেরাতে পেরেছি, আবার ও ট্রমায় চলে যাক এটা আমি চাই না। এখান থেকে চলো। আমরা রাজি হলাম মৌসুমীর কথায়। স্যাম পুলিশ ফোর্সকে খবর দেওয়ার জন্য মোবাইল বের করে দেখলেও টাওয়ার নেই। ওর কথা শুনে আমি আর বাগচি দেখলাম আমাদেরও নেটওয়ার্ক নেই। আমাদের তিনজনেরই আলাদা সিম। তাই দেখে স্যাম বলল, তার মানে কোনো নেটওয়ার্কই ধরছে না। এমন জায়গায় নেটওয়ার্ক থাকবে না এটা হতেই পারে না। জ্যামার বসানো হয়েছে নিশ্চয়ই। এই সবকটা আগে থেকে প্ল্যান করা। কিন্তু বেরোতে গিয়ে যে বিপদ হলো। যা বেরোনোর জন্য দরজার দিকে দৌড়াচ্ছিল তাদের মধ্যে চশমা পড়া ছেলেটি মানে অমিতাভ দরজা খোলার জন্য দরজায় হাত দিতেই জোরে কারেন্টের শক খেয়ে মেঝেতে পড়ে যায়। ওকে দেখে ভয়ে আর বাকি কেউ দরজায় হাত লাগায়নি। আমি এগিয়ে গিয়ে দেখলাম ছেলেটির নিঃশ্বাস পড়ছে না। এটা দেখে রুমের মধ্যে সবার ভয় বেড়ে গেল আরো। আমি চিৎকার করে বললাম, এই কেউ কেউ দরজা হাত দেবে না, লাইটগুলো জ্বালিয়ে দাও। একটা ছেলে লাইটের সুইচ দিতে লাইটগুলো জ্বলল না। মনে হচ্ছে লাইটগুলো কেউ কেটে দিয়েছে। নেটওয়ার্কও নেই ফোনে। আমি এমার্জেন্সি নাম্বারে কল করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কল লাগছে না। সব কিছু প্ল্যান করা। আচ্ছা, ওই রানা ছেলেটি কোথায়? ওর কাছে তো সব অ্যাক্সেস আছে, তাই না? আচ্ছা, ওই সব করছে না তো? উত্তরে বিক্রম বলল, না না, ও এরকম করতেই পারে না। আমরা ছোটবেলার বন্ধু। আমার মনে হচ্ছে রানা এখানেই আছে, আমরা দেখছি না সেই দিকে। মানে কি কি বলতে চাইছো? বডি পার্টসগুলো কার? রানা ছাড়া সবাই এসেছে তো। যার রিসর্ট সে এখনো আসেনি, তাও আবার তার ছোটবেলার বন্ধুর পার্টিতে। এটা তো নর্মাল মনে হচ্ছে না। কিন্তু রানার সাথে তো আমার এখানে আসার আগেও কথা হলো মেসেজে। ও আমাকে বলল ওর আসতে একটু লেট হবে। শেষ কবে দেখা হয়েছিল রানার সাথে? 27 তারিখে ও সকালে আমার ফ্ল্যাটে এসেছিল। যে ভিডিওটা একটু আগে প্রজেক্টরে চললো ওটা দেখাতে। দেখা হয়ে গেলে ও আমাকে সব প্ল্যান বলবে বলেছিল, কিন্তু নিশার সাথে আমার তখন দেখা করার কথা ছিল একটা দরকারে। তাই ওকে বলি বিকেলে আসতে, কিন্তু বিকেলে ও আসেনি। মেসেজ করে বলেছিল কাজে ব্যস্ত আছে, সময় মতো আমাকে প্ল্যান বলে দেবে। তারপর আজ ভোরে প্রায় 5টা নাগাদ বলে একটা নির্দিষ্ট সময়ে প্রজেক্টরে ভিডিওটা অন করতে, শেষ হলে বেলুন দুটো ফাটিয়ে দিতে, আর একটা কেক রাখা আছে, ওটা যেন বিক্রম আর সোনিয়াকে কাটতে বলি। ও সারা রাত কাজ করে এখন ঘুমোতে যাচ্ছে, তাই আসতে একটু লেট হতে পারে। ওর কথা মতোই আমি প্রজেক্টর চালাই, আর ভিডিও শেষ হতেই
বেলুন দুটো ফাটিয়ে দিই এক এক করে, কিন্তু ওর মধ্যে যে রক্ত থাকবে এটা তো ভাবিনি। কেকটা কোথায় আছে জলদি বলো। রুদ্র ফ্রিজের দিকে দেখাতেই স্যাম দৌড়ে গিয়ে ফ্রিজ খুলে একটা বড় অ্যালুমিনিয়ামের ঢাকনা দেওয়া পাত্র বের করে টেবিলে রাখলো। তারপর ঢাকনা সরাতেই দেখলাম আর একটা নৃশংস দৃশ্য। কোথায় কেক, বরং তার জায়গায় একটা ছেলের কাটা মুন্ডু। সবার চিৎকার শুনে বুঝলাম এই মুন্ডুটা রানার। মুন্ডুটার মুখে একটা কাগজ ঢোকানো ছিল, যার অর্ধেকটা বের করা। স্যাম সেই কাগজটা টেনে বের করতেই দেখলাম তাতে বড় বড় করে লেখা, রিমেম্বার মি জানু। মার্চ রাত 10টা। রানার কাটা মুন্ডুটা দেখে রুদ্র আর বাকি বন্ধুরা খুব কাঁদছিল। ভয় তো সবাই পেয়েছিল, তার উপর কলেজ বন্ধুর এরকম মৃত্যু দেখে কষ্ট পাওয়াটা স্বাভাবিক। বিক্রমকে দেখলাম ভয়ার্ত চোখে তাকিয়ে আছে রানার মুন্ডুর দিকে। ওকে দেখে মনে হলো খুব শক পেয়েছে। সোনিয়াকে দেখলাম ওকে সান্ত্বনা দিচ্ছে। আমি চিনতাম রানাদাকে, দিদি একবার পরিচয় করিয়ে দিয়েছিল। খুব হাসি খুশি স্বভাবের ছিল, সবার সঙ্গে মিশে যেত আর খুবই আর কি করত। এমন ছেলেকে এত নৃশংসভাবে কে মারলো? বিক্রমের অফিসের বন্ধু রাজা সবাইকে বলল, দেখো যা হওয়ার তো হয়ে গেছে, আমি বুঝতে পারছি সবার মনের অবস্থা, কিন্তু ভাবো আমাদের তো এখান থেকে বেরোতে হবে। ছেলেটি কিন্তু ভুল বলেনি, কারণ আমাদের এখানে ট্র্যাপ করা হয়েছে। সেই জন্যই এক্সিট ডোরে কারেন্ট লাগানো, যাতে আমরা বেরোতে না পারি, আর জ্যামার বসানো হয়েছে যাতে নেটওয়ার্ক না পাওয়া যায়। বড় কিছু একটা প্ল্যান করেছে এখানে খুনি। রাজা ঠিকই বলেছেন, আমাদের যত জলদি সম্ভব এখান থেকে বেরোতে হবে। আমার মনে হচ্ছে খুনি ওই রিসর্টে লুকিয়ে আছে, তাই কারো একা যাওয়াটা ঠিক হবে না। আমি বাইরে থেকে দেখেছি ফার্স্ট ফ্লোরে কয়েকটা কাঁচের জানলা আছে, কোনোভাবে ওটা থেকে বেরোনো যেতে পারে, কিন্তু একটা বড় কাপড় মতো কিছু লাগবে যেটা বেঁধে নামতে হবে। আমরা কয়েকজন উপরে যাচ্ছি জানলাটা খোলার চেষ্টা করতে, বাকিরা যেখান থেকে পারো কাপড় জোগাড় করে একসাথে দড়ির মতো করে বাঁধো, যত বড় হবে তত নামতে সুবিধা হবে। সেই মতোই প্ল্যান হলো যে আমি, স্যাম, মাধুরী, রাজা, রুদ্র আর নিশা উপরে গেলাম, আর বাকিরা নিচে রইল। উপরে গিয়ে দেখলাম ঘর অন্ধকার। মাধুরী সুইচ অন করতে যেতেই স্যাম ওর হাত ধরে আটকে দিল, বলল, কিছু টাচ করবে না, বলা যায় না কারেন্ট থাকতে পারে, যেমন দরজায় ছিল। জানলাটা ভাঙতে হবে, খোলা যাবে না। সবাই ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালাও আর কাঁচ ভাঙা যাবে এমন কিছু একটা খোঁজো। আমরা অনেক খুঁজে কয়েকটা ভারী ফুলদানি আর কাঠের উইকেট পেলাম। স্যাম বলল, কাঠ দিয়ে ভাঙা যাবে, কারেন্ট থাকলেও অসুবিধে নেই, কাঠে কারেন্ট লাগে না। ওর কথা মতো আমরা একের পর এক জানলার কাঁচে মারতে লাগলাম উইকেট দিয়ে। কিছুক্ষণে কাঁচ ভেঙে গেল, আর স্যাম বলল, এবারে নিচে গিয়ে দেখতে হবে কাপড় জোগাড় হলো কিনা। কাঁচের একটা টুকরোই নিচার হাতে একটু লেগে কেটে গেল, সেখান থেকে রক্ত বেরোচ্ছিল, তাই রুদ্র সেটা নিজের রুমাল দিয়ে বেঁধে দিচ্ছিল। তখনই হঠাৎ নিচের রুমে সবার চিৎকার শুনতে পেলাম। বাগচি আমাদের নাম ধরে ডাকছিল। শুনে আমি আর স্যাম দৌড়ে দেখতে এলাম কি হলো। বেরোতে গিয়ে কারোর সাথে আমার ধাক্কা লাগলো আর আমি পড়ে গেলাম। অন্ধকারে দেখতে পেলাম না কে ছিল, শুধু এটা বুঝলাম যে উপরেই ছিল, সিঁড়ির পাশে, আর এখন নিচে নেমে গেল। স্যাম অন্ধকারে তাকে ধরার চেষ্টা করলো, কিন্তু ওর হাত থেকে ফসকে গেল। আমরা সিঁড়ির কাছে আসতেই একটা মেয়ের মরণ আর্তনাদ শুনতে পাচ্ছিলাম। ফোনের ফ্ল্যাশ লাইট অন করতেই দেখলাম একটা বার ওয়ার অর্থাৎ কাঁটা তার সিঁড়ির রেলিং এর সাথে শক্ত করে জড়ানো, তার ওপর প্রান্তটা রুচির গলায় আটকানো। রুচি সেই বার ওয়ারে ফাঁস লেগে শূন্যে ঝুলছে আর চিৎকার করছে। আমি, মাধুরী আর রাজা সেই বার ওয়ারটা খুলতে চেষ্টা করতে লাগলাম, আর স্যাম রুচির দিকে ফ্ল্যাশ লাইটটা ফেলে জোরে বলল, কেউ জলদি এসে মেয়েটার পা ধরো, না হলেও মারা যাবে। রবি দৌড়ে এসে রুচির 2 পা ধরতে চেষ্টা করল, কিন্তু অনেক উঁচুতে ছিল, তাই সে নাগাল পেল না। ও ঠিক নিচে দাঁড়িয়ে থাকায়
ওর গায়ে রুচির গলা কেটে রক্ত পড়তে লাগলো। রবি চিৎকার করে কাঁদতে লাগলো রুচিকে এভাবে দেখে। আমরা বাঁচাতে পারলাম না মেয়েটাকে। বার বয়ারটা খুব শক্ত করে কেউ বেঁধেছিল, আর সেটাকে বাঁধা যতটা সহজ, খোলাটা অত সহজ নয়। আমাদের কাছে সেটাকে কাটার জন্য কোনো জিনিসও ছিল না, আর আমরা খালি হাতে সেটা খুলতে না পারায় কাঁটায় গলা কেটে রুচি নিস্তেজ হয়ে পড়ল। চোখের সামনে এভাবে মেয়েটাকে মরতে দেখে আমার খুব খারাপ লাগছিল। কাঁটায় আমাদের হাত কেটে গিয়েছিল। আমরা নিচে নামতেই আলো জ্বলে উঠল, আর বাগচি বলল, আপনারা উপরে যাওয়ার পর হঠাৎ আলো নিভে যায়। আমরা উপরে কিছু শব্দ শুনতে পাচ্ছিলাম, তাই ভাবলাম আপনারাই হয়তো লাইট নিভিয়েছেন কোনো কারণে। তারপর হঠাৎ একটা মেয়ের চিৎকার শুনতে পাই, আর আমি আপনাদের ডাকি। তারপর তো যা হয়েছে দেখলেন। রবি কাঁদতে কাঁদতে বলল, রুচি আর আমি সিঁড়ির নিচে কাপড় খুঁজছিলাম। অন্ধকার হতেই আমি ওকে বলি, যেখানে আছিস সেখানেই দাঁড়িয়ে থাক। আমি একটু দূরে ছিলাম, তারপর হঠাৎ ওর চিৎকার শুনতে পাই। তার মানে খুনি প্রথমে ঘর অন্ধকার করে দেয়, তারপর উপর থেকে বারবোয়ারটা ফাঁসির মতো করে বেঁধে রুচির গলায় ফাঁস দিয়ে টেনে উপরে তুলে রেলিংয়ের সাথে বেঁধে দেয় শক্ত করে। আমরা যখন উপরে গেছি তখন তো কেউ ছিল না উপরে। তার মানে কি সে অন্ধকার করে তারপর উপরে উঠেছে? কিন্তু অন্ধকারে এত কিছু দেখলো কি করে, আর করলোই বা কি করে? এটা কোনো মানুষের কাজ না, ভুতুরে কাণ্ড এটা। বাগচি কথাটা পুরো ফেলে দেওয়ার মতো নয়। অনেকেই ওর সাথে সহমত প্রকাশ করলো। স্যাম রুমটা একটু খুঁজে একটা জিনিস পেল, আর সেটা হাতে নিয়ে আমাদের দেখিয়ে বলল, ভূতের বুঝি খুন করতে গ্লাভস পরতে হয়? আমরা দেখলাম একজোড়া মোটা চামড়ার গ্লাভস হাতে স্যাম দাঁড়িয়ে। খুনি গ্লাভস পরে বাবুয়ারটা সহজে বাঁধে যাতে ওর হাতে না লাগে। তারপর কাজ মিটে যেতেই অন্ধকারে নিচে এসে গ্লাভস দুটো খুলে ফেলে দেয়। আমার মনে হচ্ছে খুনি এখন আমাদের মধ্যেই আছে, আর চাই আমরা এটা জানি, তাই তো গ্লাভস দুটো এত ক্যাজুয়াল ভাবে ফেলে দিয়েছে এখানে। এটা শুনে সবাই একই অপরের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায়। স্যাম গ্লাভস দুটো খুব সাবধানে একটা টেবিলের উপর রাখে। আমি সবাইকে একবার দেখে নিয়ে বললাম, আরে রুদ্র আর নিশা কোথায়? আমি, তুমি, মাধুরী আর রাজা তো চিৎকার শুনে নেমে এলাম, কিন্তু ওরা তো নামেনি। ওরা কি উপরেই ঘরে আছে এখনো? মনে হয় নামেনি ওরা উপর থেকে। জলদি চলো, এভাবে ওদের একা থাকা ঠিক হবে না। আমরা দৌড়ে উপরে উঠতে গেলাম, কিন্তু তখনই নিশার চিৎকার শুনতে পেলাম। কিছুটা উঠতেই দেখলাম নিশা রক্তাক্ত হয়ে রুমের বাইরে এসে সিঁড়ির সামনে পড়ে গেল। আমরা দৌড়ে গিয়ে ওকে ধরলাম, আর দেখলাম ওর গালে একটা গভীর কাটা দাগ। এই রুদ্র কোথায় নিশা? আর তোমার এই অবস্থা কি করে হলো? ও কিছু বলল না, শুধু কাঁদতে কাঁদতে আঙুল দিয়ে রুমের দিকে দেখালো। ততক্ষণে সবাই উপরে চলে এসেছিল। মেয়েরা নিশাকে সামলালো, আর আমরা ছেলেরা দৌড়ে রুমের ভিতরে গেলাম। রুমের ভিতরে গিয়ে দেখলাম লাইট জ্বলছে, আর মেঝেতে রুদ্রর লাশ। কি ভয়ানকভাবে মেরেছে! একটা উইকেটের সরু দিকটা কেউ এত জোরে ওর থুতনিতে ঢুকিয়ে দিয়েছে, যেটা ওর মাথা ফুঁড়ে বেরিয়ে এসেছে। চোখ দুটো ঠিকরে বেরিয়ে গেছে, আর রক্তে ঘর ভেসে যাচ্ছে। এটা দেখে কেউ ভয়ে কাছে গেল না, শ্যাম আর বাগচি ছাড়া। ওরা লাশ পরীক্ষা করতে লাগলো, আর আমি বেরিয়ে এসে নিশাকে বললাম, কি হয়েছিল এখানে নিশা? কি মারলো রুদ্রকে ভাবে? ঘরের লাইট কে জ্বালালো? নিশা নিজেকে কিছুটা সামনে নিয়ে বলল, আমার হাত কেটে খুব রক্ত পড়ছিল বলে রুদ্র আমার হাতে রুমাল বাঁধছিল, কিন্তু তাতেও রক্ত পড়া কমছিল না। তখন আপনারা চিৎকার শুনে নিচে চলে এলেন, কিন্তু রুদ্র আসেনি, কারণ আমি আসতে পারতাম না। ও
ও বলল এই রিসর্টে ও আগেও এসেছে, তাই জানে এই রুমে ফার্স্ট এড বক্স থাকতে পারে। ও একটা উইকেট তুলে নিয়ে সেটা দিয়ে সব সুইচ অন করতেই আলো জ্বলে। আমরা একটা আলমারি দেখতে পাই ঘরের কোনায়। ও ও সেটা খুলতেই ভেতর থেকে কেউ বেরিয়ে একটা উইকেট ওর থুতনিতে ঢুকিয়ে দেয়। ব্যাপারটা এতটাই আচমকা হয় যে আমরা বুঝতেও পারি না। আমি দেখেই চিৎকার করে উঠি। তখন সে আমার দিকে দৌড়ে এসে মাটিতে পড়া একটা কাঁচের টুকরো তুলে আমার গলা বরাবর চালায়। আমি ঠিক সময়ে সরে যাই বলে আমার গাল কেটে যায় কাঁচে। হয়তো আবারও আক্রমণ করত, কিন্তু আপনাদের পায়ের আওয়াজ শুনে এই জানলাটা দিয়ে পালায়। কয়েকদিন আগে একটা ভিডিও ট্রেন্ড হয়েছিল না, একটা ছেলেকে লাইভ মার্ডার করছিল একটা মুখোশ আর আলখাল্লা পরা ব্যক্তি। একদম একদম সেই রূপে ছিল, সেম মুখোশ আর আলখাল্লা পরা। তাই মুখ দেখতে পাইনি, কিন্তু খুব লম্বা ছিল। মনে তো হলো ছেলে। এটা শুনে আমি, মৌসুমী আর মাধুরী একই অপরের দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। শ্যাম আর বাগচি ততক্ষণে রুমের বাইরে চলে এসেছিল আমাদের কাছে। বাগচি এটা শুনে শকড হয়ে গেল। তার মানে আবার শিকারী? সব্যসাচী তো জেলে, তাহলে এটা আবার কে? 30শে মার্চ রাত 11:45। এই আপনারা কে বলুন তো, গোয়েন্দা নাকি? রাহুলের আচমকা এই প্রশ্ন শুনে আমরা চমকে উঠলাম। বাগচি কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগে স্যাম ওকে থামিয়ে দিয়ে বলল, হঠাৎ এটা মনে হওয়ার কারণ? না মানে আপনারা একদম গোয়েন্দার মতো ক্লু খুঁজে পাচ্ছেন, ডেড বডি পরীক্ষা করছেন, তদন্ত করছেন সবকিছুর, তাই মনে হলো আর কি। না ভাই, আমরা সাধারণ মানুষ। বাঙালিদের সবার মধ্যেই কম বেশি একটু আধটু গোয়েন্দা লুকিয়ে আছে। ছোট থেকে ব্যোমকেশ, ফেলুদা, কাকাবাবু পড়ে বড় হয়েছি। তারপর সানডে সাসপেন্স তো আছেই। আর হ্যাঁ, ডিসিপি সমন্তক আমাদের বন্ধু, ওর নাম তো শুনেছেন আশা করি। ওর থেকেও মাঝে সাঝে কোনো কেস স্টাডির গল্প শুনি, তাই জানা আছে টুকটাক আর কি। এটা বলে খুব সহজেই ভুল বুঝিয়ে দিল স্যাম। আমি বুঝলাম যে ও চায় না সবাই জানুক আমাদের পরিচয়। খুনি এই রুমের মধ্যেই থাকতে পারে, তাই সে জেনে গেলে সতর্ক হয়ে যাবে। মৌসুমী ব্যাপারটা আরেকটু সামাল দিয়ে বলল, তো শ্যামবাবু, আপনার কি মনে হয় ডিসিপি সমন্তক এখানে থাকলে এখন কি করতেন? স্যাম নামটা শুনে নিজেকে কন্ট্রোল করে শ্যাম বলল, 3টে লাশের কাছে 3টে কাগজ পেয়েছি আমি। রানার মুখের কাগজে লেখা রিমেম্বার মি চানু। রুচি খুন হওয়ার পর যে গ্লাভস জোড়া পাই তার একটার মধ্যে একটা কাগজে লেখা ইউ হ্যাভ স্টার্টেড অ্যান্ড আই হ্যাভ এন্ডেড। আর এখন রুদ্রর লাশের কাছে পাই এই কাগজটা, যাতে লেখা আই ফর এন আই। তো বোঝাই যাচ্ছে যে এগুলো করেছে সে কোনোভাবে যারা খুন হয়েছে তাদের চিনত। ডিসিপি সমন্তক থাকলে এখন সবাইকে জেরা করতো, যাতে কোনো লিঙ্ক পাওয়া যায়। নিশ্চয়ই কোনো অতীতের ঘটনা আছে যে জন্য খুনগুলো হচ্ছে, কারণ শিকারী যে এমনি এমনি খুন করে না সেটা সবাই জানে। এই আসল শিকারী নয়, কিন্তু ওর অনুগামী। আচ্ছা, অতীতের এমন কোনো ঘটনা হয়েছিল কি কলেজে যাতে আপনাদের কোনো শত্রু থাকতে পারে? দেখুন, আমি কাউকে ফোর্স করছি না কনফেস করতে, কিন্তু যদি বাঁচতে হয় তাহলে তো বলতেই হবে, না হলে বোঝা যাবে না খুনিকে। আমার দৃঢ় বিশ্বাস খুনি এখানেই আছে, আর হয়তো আমাদের মধ্যেই আছে। তুমি কি করে বুঝছো যে কলেজের কেউ খুন করেছে? অমিতাভ তো মারা গেল, ও তো কলেজে না। অমিতাভের মারা যাওয়াটা একটা অ্যাক্সিডেন্ট, ও কারেন্ট লেগে মারা গেছে, কিন্তু যারা খুন হয়েছে তারা সবাই কলেজের, তাই এটা আমার একটা সামান্য অনুমান মাত্র। কিন্তু আমাদের তো এখান থেকে বেরোনো উচিত, আমরা তো জানালাও ভাঙলাম, তাহলে আর আমাদের এখান থেকে লাভিটা বাকি যদি খুনি এখানে থাকে। নিশা কি বললো শুনলেন না? রুদ্রকে মেরে খুনি জানলা দিয়ে পালিয়েছে। ও হয়তো বাইরে আমাদের জন্য অপেক্ষা করছে, এবং হয়তো ওর সাথে আরো কেউ আছে। এখন এই অবস্থায় বেরোনোটা কি ঠিক হবে? কিন্তু স্যামের কথা অনেকে শুনল না, বরং বেরোনোর জন্য উপরে যেতে লাগলো।
কাপড় জোগাড় করে দড়ির মতো বানানো হয়েছে, কিন্তু সেটা অনেকটা ছোট, পুরো নিচ অব্দি যাচ্ছে না। রাজা, রাহুল আর রবি বলল ওরা ঠিক নেমে যেতে পারবে। তারপর ওরা লোকাল থানায় গিয়ে পুলিশ নিয়ে আসবে। স্যামের প্ল্যানটা পছন্দ হলো না, কিন্তু সবাই রাজি হওয়াতে কিচ্ছু বলল না। আমি ওকে বোঝালাম কাপড় দিয়ে বানানো দড়িটির একটা দিক জানলা দিয়ে নিচে ফেলে আরেকটি দিক আমি, বিক্রম আর বাগচি শক্ত করে ধরলাম। প্রথমে রবি নামতে গেল। ও দড়ি ধরে জানালা দিয়ে মাথা বের করে দেখতে লাগলো কতটা নিচ অব্দি দড়িটা গেছে। হঠাৎ একটা জোরে আওয়াজ হলো কিছু পড়ার। ওর শরীরটা ঘরের মধ্যে মেঝেতে এসে পড়ল। দেখলাম ওর মাথাটা নেই। মাথা বের করতেই কোনোভাবে ওর মুন্ডুটা কেটে গেছে। স্যাম সাথে সাথে দৌড়ে এসে জানালা দিয়ে মাথা বের করে দেখতে লাগলো। আমি চিৎকার করে বললাম, আরে আরে তুমি পাগল নাকি? কি করছো? মাথা ভেতরে ঢুকাও, খুব রিস্কি এটা। একবার ভালো করে বাইরেটা দেখে নিয়ে স্যাম মাথা ভেতরে ঢুকিয়ে বলল, আর কি কেউ যেতে চাও বাইরে? আমাদের কিন্তু আজ সারা রাত জেগে কাটাতে হবে, আর সবাইকে একসাথে থাকতে হবে। কেউ কোনোভাবে একলা হইও না, তাহলেই কিন্তু বিপদ। সকালে আশা করছি কেউ না কেউ চলে আসবেই। বিক্রম আর সোনিয়া, তোমাদের বাড়ির লোক জানে তো তোমরা এখানে আছো? আমার বাড়ির লোক জানে আমি এখানে। ভোরবেলা ফিরবো বলে এসেছি। হয়তো ফোন করেছে, কিন্তু সুইচ অফ পেয়েছে। আমার বাবা জানেন আমি ফোন অফ করি না, তাই সকালে ফিরতে একটু বেলা হলেই বিক্রমের বাড়ির লোককে নিয়ে চলে আসবে। সকালের দিকে আমাদের জানলা দিয়ে দেখতে হবে ওরা আসছে কিনা। যদি দেখতে পাই তখন বলতে হবে পুলিশ নিয়ে আসতে। সবাই একটা আশার আলো দেখতে পেল। এখন কোনোভাবে রাতটা কাটাতে হবে এখানে, না ঘুমিয়ে। বিক্রম অনেকক্ষণ কিছু বলেনি, এবার হঠাৎ চিৎকার করে বলল, আমরা কেউ বাঁচবো না সকাল অবধি। ও আমাদের মেরে ফেলবে। ও বদলা নিতে এসেছে রাহুল, এই দেখ। বলে ও একটা মুড়ানো কাগজের টুকরো দিল রাহুলকে, যেটা দেখে রাহুল শক্ত হয়ে মাটিতে বসে পড়ল। ওর হাত থেকে কাগজটা পড়ে গেল। বিক্রম বলল, ওর গায়ে কেউ এই কাগজটা ছুঁড়ে মেরেছে এক্ষুনি। শ্যাম সেটা তুলে নিয়ে পড়ল। তাতে লেখা আছে, অল শুড পে ফর দ্য ফাইনাল ইয়ার ইনসিডেন্ট। শ্যাম হাতে ধরা কাগজটার থেকে চোখ তুলে প্রশ্ন করল, কে মেরে ফেলবে আপনাদের বিক্রম? আর খুনি কোন ইনসিডেন্টের কথা বলছে? প্লিজ আমাকে সব খুলে বলুন। রানার সাথে কলেজ ইউনিয়ন ছেলেদের খুব ভালো সম্পর্ক ছিল। ওদের সাথে ওর ওঠা বসা ছিল, তাই কেউ ওর বিরুদ্ধে যেত না। আমরা যখন কলেজ জয়েন করি তখন সিনিয়ররা প্রায় সবাইকেই একটু একটু র্যাগিং করে। একবার একটা সেকেন্ড ইয়ারের ছেলে ওকে নিজের ইন্ট্রো দিতে বলে, যেটা নিয়ে বিশাল ঝামেলা হয়। ওই ছেলেটার প্রায় কলেজ থেকে বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তারপর থেকে রানাকে আর কেউ কিছু বলেনি, সবাই ওকে এড়িয়েই চলতো। তারপর আমাদের সাথে ধীরে ধীরে বন্ধুত্ব হয়, আর আমাদের ফার্স্ট ইয়ার শেষ হতে হতে আমরা সবাই খুব ভালো বন্ধু হয়ে যাই। যখন আমাদের সেকেন্ড ইয়ার হয় তখন নতুন ব্যাচ আসে কলেজে, আর তখন আমাদের পালা আসে র্যাগিং করার। এই জিনিসটা তো এরকমই হয়, যার সাথে একবার হয় সে তার জুনিয়রদের সাথে করবেই, আর এভাবেই চলতে থাকে। যদিও আমরা খুব অল্পই করতাম, ওই ইন্ট্রো নেওয়া, রিলেশনে আছে কিনা জিজ্ঞেস করা, খুব বেশি হলে নায়ক নায়িকার ডায়লগ বলতে বলা। বাড়াবাড়ি শুরু করলো রুচি। ও জুনিয়র মেয়েদের সাথে খুব খারাপ আচরণ করত, এতটাই অপদস্থ করত যে কয়েকটা মেয়ে ওর নামে নালিশ করেছিল। তখন রুচির সাথে রানার একটা সম্পর্ক ছিল, তাই প্রতিবারও বেঁচে যায়। যারা ওর নামে নালিশ করেছিল তাদেরকে একদিন ছুটির পর রাস্তায় রুচি আর রানা বোঝায়। আমরা ওদের সাথে ছিলাম, আমরাও বলি যে আর কিছু হবে না, ওরা যেন ব্যাপারটা ভুলে যায়। সবাই মেনে নিলেও মিতালি নামের একটা মেয়ে বলে ও এত অপমান এত সহজে ভুলবে না। এরপর ওর সাথে খুব ঝামেলা হয় রুচি।
আর রাগের মাথায় ও মিতালিকে ধাক্কা মারে। মিতালি রাস্তায় পড়ে যায় আর রুচি ওকে খুব খারাপ কথা বলে গালাগালি দিয়ে অপমান করে। একরকম থ্রেট করে যে বেশি বাড়াবাড়ি করলে ওর কলেজে থাকা কঠিন বানিয়ে দেবে। পরদিন আমরা যথারীতি কলেজে যাওয়ার পর জানতে পারি প্রিন্সিপাল স্যার রুচিকে ডেকেছে। রুচি ওনার রুমে যায় আর বেরিয়ে আসার পর বলে ওকে প্রিন্সিপাল কলেজ থেকে রাস্টিকেট করে দিয়েছে। গতকাল যখন ও মিতালিকে ধাক্কা মেরেছিল কেউ সেটার ভিডিও করে প্রিন্সিপালকে দেখায়। এবারে উপযুক্ত প্রমাণ থাকায় ওকে বাঁচানো সম্ভব ছিল না। রানার চেনা ইউনিয়নের ছেলেরাও এবার কোনো সাহায্য করতে পারে না। অগত্যা আমরাই প্রিন্সিপাল স্যারের কাছে অনেক করে রিকোয়েস্ট করি। যতই হোক আমাদের বন্ধু, আমরা তো কখনোই চাইতাম না ওর এত বড় ক্ষতি হোক। অনেক রিকোয়েস্ট করে হাতে পায়ে পড়ে আমরা রুচির সাজাটা কমাতে পারি। ও রাস্টিকেট হয় না ঠিকই, কিন্তু প্রিন্সিপাল ওকে ফাইনাল ওয়ার্নিং দিয়ে 1 মাসের জন্য সাসপেন্ড করে। 1 মাস সাসপেন্ড থাকার পর ও যখন ফিরে আসে তারপর আর কোনো ও ঝামেলায় জড়ায় না। কিন্তু মনে মনে ওর একটা রাগ থেকেই গিয়েছিল মিতালির ওপরে। আর সেই সুযোগটা আসে পরের বছরে। রানা খোঁজ নিয়ে জেনেছিল যে ছেলেটা ভিডিও করে প্রিন্সিপালকে দেখিয়েছিল সে মিতালির ক্লাসমেট সৌরভ, আর ওর সাথে মিতালির রিলেশন ছিল। একদিন রুদ্র আর রবি ছুটির পর ওদের দুজনকে সায়েন্স ল্যাবে ঘনিষ্ঠ অবস্থায় দেখে। রুদ্র নিজের ফোনে ওদের ছবি তুলে আমাদের এসে দেখায়। রুচি তো এমন একটা সুযোগই চাইছিল, তাই ওর সাথে সাথে সায়েন্স ল্যাবে ওদের হাতে নাতে ধরে আর ছবিগুলো ভাইরাল করে দেবে বলে ব্ল্যাকমেল করতে শুরু করে। সৌরভ আর মিতালি অনেকভাবে রিকোয়েস্ট করতে থাকে যাতে আমরা সেগুলো কাউকে না দেখাই, কিন্তু আমাদের সবার মনে রাগ ছিল ওদের উপর, কারণ ওদের জন্য রুচি সাসপেন্ড হয়েছিল আর সেই বছর ওর রেজাল্টও খুব খারাপ হয়েছিল। রুচি প্রচন্ড অপমান করতে থাকে ওদের দুজনকে। মিতালি একটু টম্বয় টাইপের ছিল, ছেলেদের মতো ড্রেস পরতো বলে রুচি বলতে থাকে, তুই কি আদৌ মেয়ে রে? না মেয়েদের মতো হাঁটিস না মেয়েদের মতো কথা বলিস। হ্যাঁ সৌরভ, তোর চয়েসও মানতে হবে। এত মেয়ে থাকতে শেষে কিনা এই হিজড়েটার সাথে মাখামাখি। তোর আগেই পরীক্ষা করে নেওয়া উচিত, বুঝলি? আমার মনে হয় রং নাম্বার আছে, এক্ষুনি দেখে নেওয়া যাক। এই বলে ও মিতালির জিন্সটা খুলতে যায়। আমরা সবাই হাসাহাসি করছিলাম এসব শুনে আর দেখে। সৌরভ রুচিকে আটকানোর চেষ্টা করে ওর হাত ধরে। প্লিজ দিদি, এরকম করো না। তুমিও তো একটা মেয়ে, তাই না? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এরকম ভাবে সম্মানহানি করতে তোমার লজ্জা করছে না? কিছু তো মনে করো। তখন আমরা ওকে আটকাই আর বিনা পারমিশনে সিনিয়র মেয়ের হাত ধরেছে বলে মারতে থাকি। ব্যাপারটা ধীরে ধীরে সিরিয়াস হতে থাকে। সোনিয়ার তখন শরীর খারাপ ছিল বলে কলেজে আসছিল না। ও থাকলে হয়তো ব্যাপারটা এতটা বিগড়ে যেত না। রুচি আবার মিতালির জিন্সটা খুলতে গেলে মিতালি আর সহ্য করতে না পেরে রুচিকে ধাক্কা মেরে দেয়। রুচি ছিটকে মাটিতে পড়ে যায় আর ওর চোটও লাগে। এটা দেখে সুপর্ণা ওর দিকে তেড়ে যায় আর এটায় হাতাহাতি শুরু হয়ে যায়। সৌরভ এবার আমাদের সাথে পাল্টা মারপিট করতে শুরু করে। রানা গিয়ে রুচিকে তুলে ওকে কিছু একটা কানে কানে বলল এবং তার একটু বাদেই আমাদের সবার ফোনে একসাথে একটা নোটিফিকেশন আসে। আমরা দেখি রুচি আমাদের কলেজের পেজে সৌরভ আর মিতালির ছবিগুলো আপলোড করে দিয়েছে। ওরা দুজন এটা দেখে শকড হয়ে যায়। আমরা বুঝতে পারি যে রাগের মাথায় খুব একটা বড় ভুল করে ফেলেছে রুচি আর রানা, তাই জলদি ওদের নিয়ে চলে যাই ঝামেলা না বাড়িয়ে। পরদিন জানতে পারি যে সৌরভ নাকি গত রাতেই সায়েন্স ল্যাবে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, আর মিতালি তারপর থেকে উধাও। পুলিশ সন্দেহ করে যে ভিডিও লিক হওয়ার জন্য মিতালি সৌরভকে মেরে সুইসাইড দেখিয়ে নিজে গায়েব হয়ে যায়, কারণ সুইসাইডের দড়িতে ওর হাতের ছাপ পাওয়া যায়, কিন্তু অনেক খুঁজে ওকে পাওয়া যায় না। বিশ্বাস করুন, আমরা ভাবিনি এমন কিছু হয়ে যেতে পারে, তাই এই ঘটনাটা সেই দিনের পর আর কারোর সাথে কখনো আলোচনা করিনি। আমি সোনিয়াকেও বলিনি, কিন্তু আজ এই পরিস্থিতির জন্য ওকে বলতে হলো। মৌসুমী সব কিছু শুনে বলল, তোমরা খুব
খুব বড় ভুল করেছো বিক্রম দা। র্যাগিং নিয়ে তুমি যেটা বললে সেটা একদম ভুল কথা। তোমার সাথে র্যাগিং হয়েছে বলে তুমিও তোমার জুনিয়রদের র্যাগিং করবে, এটা কোনো সমাধান না। আমি নিজেও মেডিকেল কলেজে পড়েছি, আর আমার সঙ্গেও কম বেশি র্যাগিং হয়েছে, কিন্তু আমি তো কখনো কারো র্যাগিং করিনি। এটা পুরোপুরি মানসিকতার ব্যাপার। দেখছো তো এর ফল কি হচ্ছে। তোমাদের র্যাগিং করার জন্য আমাদের বিপদে পড়তে হলো আজ। তার মানে কি মিতালি এভাবে মারছে সবাইকে বদলা নিতে? কিন্তু আজই কেন? বদলা তো আগেও নিতে পারত, আর ও মারছেই বা কি করে? তাহলে কি ওর কথা শেষ হওয়ার আগেই নিশা আবার চিৎকার করে উঠল। দেখলাম ও ভাঙা জানালার একদম সাইডে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, কেউ আমার চুল ধরে টানছে বাইরে থেকে, আমাকে কেউ বাঁচান প্লিজ। আমি আর বাগচি দৌড়ে গিয়ে ওর 2 হাত ধরে টানতেই ও আমাদের সাথে মেঝেতে এসে পড়ল। আপনাদের ধন্যবাদ। আপনারা ঠিক সময়ে আমাকে না টানলে ও আমার চুল ধরে টেনে জানলা থেকে বাইরে ফেলে দিত। আমরা দেখলাম ওর মাথার পেছনে অনেকটা চুল ছিঁড়ে গেছে। বাইরে বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ আগে থেকে। স্যাম আবার জানালার কাছে এসে মাথা বের করে চারিদিক দেখতে লাগলো। দোতলার জানলায় কি করে এমন অ্যাটাক হতে পারে? কোনো তো সাপোর্ট নেই বাইরে। আর রুদ্রকে খুন করে এত উঁচু থেকে লাফিয়ে পালালোই বা কি করে? আমি এখনো বলছি এটা মানুষের কাজ নয়, কোনো অলৌকিক ব্যাপার আছে। ও কথাটা ভুল বলেনি। আমরা সবাই ওর কথা মতো বেরিয়ে বাইরে থেকে রুমটা আটকে নিচের রুমে চলে এলাম। নিচে আলো খুব কম, তবু ওপরের রুমের থেকে কিছুটা নিরাপদ বলে মনে হয়। আর তো মাত্র কিছুক্ষণ বাকি সকাল হতে। নিচে এসে আমরা সবাই গোল করে মেঝেতেই বসলাম। স্যাম একবার ছাদে গেল, কেন সেটা জানি না। আমি বারণ করলাম একা না যেতে, কিন্তু শুনল না। কিছুক্ষণ পরে সে আমার পাশে বসে নিশাকে জিজ্ঞেস করলো, আচ্ছা নিশা, আপনার সাথে রুদ্রর কতদিনের সম্পর্ক? আপনিও কি ওদের সাথে কলেজে ছিলেন? না, আমি ওদের সাথে কলেজে ছিলাম না। রুদ্রর সাথে 3 মাস আগে একটা ডেটিং সাইটে আলাপ, সেখান থেকেই কথা হয়, আর তারপর আমাদের রিলেশন। তাহলে আপনাকে কেন মারতে চাইছে খুনি? আমরা বাদে আপনি, অমিতাভ আর রাজার সাথে তো কলেজের কোনো কানেকশনে নেই। অমিতাভের মৃত্যুটা তো আনফরচুনেট। না, আমার কাছে ব্যাপারটা মিলছে না। আরে এটাও তো হতে পারে যে খুনি আমাদের সবাইকে মারতে চাইছে, কারণ আমরা বিক্রম আর সোনিয়ার পার্টিতে এসেছি, তাই ও ভাবছে আমরা ওদের বন্ধু। সিরিয়াল কিলার বা সাইকো কিলার কেউ তো হিসেব করে মারে নাকি? না 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 না, আমি মরতে চাই না। আমি চাই না মরতে। তোর কেন যে আমি আসতে গেলাম এখানে? মাধুরী ধমক দিয়ে বলল, দেখুন, এভাবে কান্নাকাটি করবেন না। যা হয়েছে তাতে আমাদের কারো হাত নেই। আমরা অনেকে আছি যারা ওদের চিন্তামো না, কিন্তু এখানে এসে ফেঁসে গেছি। আমাদের এভাবে ভেঙে পড়লে চলবে না। সকাল হতে আর কিছুক্ষণ বাকি। আমার বাড়িতে একটা নাইট ভিশন চশমা আছে, যেটা পড়লে অন্ধকারে বা কম আলোতে দেখা যায়। আজ ওটা যদি সাথে থাকতো খুব ভালো হতো। এটা শুনতেই স্যাম ওর দিকে তাকিয়ে একবার হেসে উঠে বলল, বিঙ্গো! ওর এই লুকটা আমি চিনি। কোনো ক্লু পেলে এই লুকটা দেয়। ওকে জিজ্ঞেস করতে যাব, তখনই আবার লাইট চলে গিয়ে পুরো ঘর অন্ধকার হয়ে গেল। অন্ধকার হতেই অনেকে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল আবার। স্যাম একবার চিৎকার করে বলল, সবাই প্লিজ প্লিজ একটু চুপ করুন, আমাকে শুনতে দিন কি হচ্ছে। কিন্তু কে আর কার কথা শোনে? সবার চিৎকার বেড়েই চলল। হঠাৎ সুবর্ণার মরণ আর্তনাদ শুরু হলো। আর্তনাদটা ধীরে ধীরে গোঙানিতে পরিণত হলো। একটু পরেই লাইট আসতে দেখলাম ওর মাথায় একটা কালো হেলমেট পরানো, আর সেটাকেই খোলার চেষ্টা করছে আর চিৎকার করছে। পাশ থেকে বিক্রম আর রাহুল হেলমেটটা খুলতে সাহায্য করতে লাগলো, কিন্তু এতে ওর
চিৎকার বাড়তে থাকলো। ওদের হাত ধরে আটকানোর চেষ্টা করছে, যেন ওদের বারণ করছে হেলমেটটা না খুলতে, কিন্তু ওরা বুঝতে পারল না। ওরা হেলমেটটা আরো টেনে খুলতে লাগলো। আরে আরে থামুন, তাড়াহুড়ো করবেন না। কিন্তু ততক্ষণে ওরা হেলমেটটা খুলে ফেলেছে। আমরা দেখলাম ওর মুখের চামড়া, ঠোঁট, চোখ ছিঁড়ে বেরিয়ে এসেছে হেলমেটের সাথে, রক্তে ভেসে যাচ্ছে মেঝে। সুপর্ণার দেহে তখনও একটু প্রাণ অবশিষ্ট ছিল। কোনো মতে ও বিক্রম আর রাহুলকে কিছু একটা বলে মারা গেল। ঠোঁট কেটে যাওয়ায় আমরা ঠিক করে বুঝতে পারলাম না ওর কথা। রাহুল হেলমেটটা ছুঁড়ে ফেলে দিল। আমরা এটা কি করলাম? নিজের হাতে নিজের বন্ধুকেই মেরে ফেললাম। রাহুল খুব প্যানিক করছিল বলে সোনিয়া ওকে সামলানোর চেষ্টা করতে লাগলো। স্যাম হেলমেটটা তুলে নিয়ে পরীক্ষা করতে লাগলো। আপনারা হেলমেটটা না খুললেও অতিরিক্ত রক্তপাত হয়ে ওর মৃত্যু ঘটত, বরং তাতে আরো বেশি কষ্ট হতো, কারণ মৃত্যুটা ধীরে ধীরে হয়ে আরো যন্ত্রণাদায়ক হতো। আপনারা দেখুন, হেলমেটের মধ্যে বড় বড় ধারালো স্পাইক ফিট করা, বিশেষভাবে বানানো একটা কিলিং ইনস্ট্রুমেন্ট। তাই নিজেকে দোষ দেবেন না রাহুল। যদি হেলমেটটা কাটা যেত তাহলে হয়তো বেঁচে যেত, কিন্তু তাতেও চোখ মুখ বাজেভাবে ড্যামেজ হয়ে যেত। আর তাছাড়া এখানে এমন কোনো জিনিস নেই যেটা দিয়ে ওটা কাটা যেত এত কম সময়। তাই ওকে বাঁচানো একরকম প্রায় অসম্ভবই ছিল। কিন্তু ও শেষে আপনাদের কি বলল? আমার কেন জানি না মনে হলো ও বলল যে সত্যিটা লুকিয়ে রাখিস না, বলে দে। আপনারা কি কিছু লুকোচ্ছেন? এটা শুনে বিক্রম আর রাহুল একই অপরের দিকে তাকালো, আর সোনিয়া ওদের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রইল। 31শে মার্চ, রাত 3:53। ভোর হতে আর কিছুক্ষণ বাকি, কিন্তু যেভাবে খুন হয়ে চলেছে তাতে ভোর অবধি বেঁচে থাকাটাই দুষ্কর। আমাদের অবস্থা এখন কসাইয়ের দোকানের সেই মুরগিগুলোর মতো যারা খাঁচায় বন্ধ অবস্থায় অন্য মুরগিদের জবাই হতে দেখে আর ভাবতে থাকে যে তাদের পালা কখন আসবে। তারা জানে যে মরতে তো হবেই, শুধু সময়ের অপেক্ষা মাত্র। আমি আর বাগচি তো প্ল্যান করে নিয়েছি যে বিনা যুদ্ধে প্রাণ দেব না, কিছুতেই না। বাগচি বলছে যে আবার অন্ধকার হলে হাত পা ছুটতে থাকবে একবার, এদিক ওদিক যেদিকে পারবে। এমন করলে নাকি যদি খুনি আমাদের কাউকে মারতে আসে তাহলে ওর গায়ে এক হাতটা তো লাথি খুশি লাগতেই পারে। কিন্তু শ্যামকে দেখে অবাক হচ্ছি আমি। এত বিপদের মধ্যেও ও বিক্রমদের কলেজের ব্যাপারে জানতে চাইছে। সুপর্ণা মারা যাওয়ার আগে বিক্রম আর রাহুলকে কিছু একটা বলল যেটা আমরা বুঝতে পারিনি, কিন্তু স্যাম নাকি শুনেছে যে ও বলেছে সত্যিটা লুকিয়ে রাখিস না, বলে দে। ওদের এই ব্যাপারে জিজ্ঞেস করতে ওরা বলে যে ওরা যা বলেছে সেটা ছাড়া আর কিছু বলার নেই, ওরা কিছুই লুকাচ্ছে না। স্যাম হাতে ধরা একটা কাগজ ওদের দিকে ছুঁড়ে বলে, কিন্তু এটা তো আলাদা কথা বলছি। শুনুন, আপনারা যদি নিজেরা বাঁচতে চান আর আমাদের ক্ষতি না হোক সেটা চান, তাহলে প্লিজ কিছু লুকোবেন না। বিক্রম হাত বাড়িয়ে কাগজটা তোলার আগে সোনিয়া সেটা তুলে পড়ে, ফেস দ্য ফেস অফ। আমার মনে হচ্ছে এখানে ফেস অফ মানে মুখোমুখি না, ওর মুখের চামড়া পুরো তুলে দিয়েছে হেলমেট পরিয়ে। ইংলিশে বললে হয় রিপ অফ দ্য ফেস, আর ছোট করে বললে হয় ফেস অফ। ওয়ার্ড নিয়ে দারুণ খেলেছে খুনি। এর আগের মানে রুদ্রের লাশের সাথে ক্লু একটা ছিল আই ফর এন আই, এবং বিক্রমের কথা মতো মিতালি আর সৌরভের ঘনিষ্ঠ হওয়ার ছবিগুলো রুদ্র তুলেছিল। ক্যামেরা তো একরকম আর্টিফিশিয়াল চোখই বটে, আর রুদ্রকেও এমনভাবে মেরেছে যাতে ওর চোখ বেরিয়ে এসেছিল। হলো তো আই ফর এন আই। আমরা সবাই ওর ওই ক্লু সলভের বর্ণনা শুনে চমকে উঠলাম। স্যাম বলে চলল, এর আগেরটা খুব সহজ। এই সব কিছু শুরু করেছিল রুচি, তাই ওকে মারার পর লেখা ছিল ইউ হ্যাভ স্টার্টেড, আই হ্যাভ এন্ডেড। কিন্তু শুধু রানার ক্লুটাই বুঝতে পারছি না। রিমেম্বার মি জানু, এখানে জানু কে? এর উত্তর আমি দিতে পারবো। রানাকে রুচি ভালোবেসে জানু বলে ডাকতো। সেটা নিয়ে আমরা রানার লেগ পুলিং করতাম।
সেটা নিয়ে এমনই হয় যে ওকে আমাদের ক্লাসের সবাই ওই নামেই ডাকতে শুরু করে। কলেজ লাইফে অনেকেরই অনেক রকম ডাকনাম থাকে, তাই না? বলতে পারেন এটা ওর একটা ডাকনাম। যদিও কলেজ শেষ হওয়ার পর আমরা এটা ভুলেই গেছিলাম। তখন রুচি আর রানার ব্রেকআপও হয়ে যায়। আজ এতদিন পর ওই নামটা দেখে একটু অবাক হয়েছিলাম, কিন্তু বলার সুযোগ পাইনি আর। বাহ, তাহলে এই ধাঁধাও সলভড। দেখুন বিক্রম আর রাহুল, আমি আবারও বলছি, সত্যিটা বলে দিন, কিছু লুকোবেন না আমার থেকে। দেখুন, আমি আগেও বলেছি, এখনো বলছি, যা বলার বিক্রম বলে দিয়েছে, তাছাড়া আর কিছুই বলার নেই। আর আপনি কে বে? হ্যাঁ, আমাদের এভাবে জেরা করছেন? নিজেকে কি ডিসিপি সমন্তক মনে করছেন নাকি? ওর বন্ধু বলে কি নিজেকে বড় হনু ভাবছেন? খুব তো বলেছিলেন যে খুনি নাকি আমাদের মধ্যেই আছে। কই ধরতে পারলেন কি? খুনি যদি আমাদের মধ্যেই থাকে তাহলে ওই অস্ত্রগুলো পাচ্ছে কি করে? সেগুলো খুঁজুন, কাজের কাজ হবে। এইসব আলবাল পুলিশগিরি দেখাবেন না, বুঝলেন? যদিও পুলিশ কি করে তা জানা আছে, সব কটাই তো নিষ্কর্মা। আমরা মরে গেলে শুধু বডি গুনতে আসবেন। একদম ঠিক। পুলিশ যদি নিজের কাজ ঠিক মতো করতো তাহলে আজ আপনারা জেলে থাকতেন। সৌরভ সেদিন আত্মহত্যা করেনি, ওটা একটা মার্ডার ছিল, যেটা আপনারা করেছিলেন নিজেদের মনের জ্বালা মেটাতে। এটা শুনে রাহুল তো পুরো তেলে বেগুনে জ্বলে ওঠে। শ্যামের দিকে এগিয়ে এসে একটা ঘুঁচি পাকিয়ে ওর মুখে মারার জন্য উদ্যত হলো। আমার তো মনে হচ্ছে শালা তুই খুনগুলো করছিস। শ্যাম খুব সহজেই নিজের বাঁ হাত দিয়ে ওর ঘুষিটা ব্লক করে ডান হাত দিয়ে ওকে কষিয়ে একটা চড় মারল। সেই চড় খেয়ে রাহুল মাথা ঘুরে মেঝেতে এসে পড়ল। শ্যামের চড় যে একবার খেয়েছে সে সারা জীবনেও সেটা স্বাদ ভোলেনি। বিক্রম রাহুলকে সামলে নিয়ে শ্যামকে ধমকে বলল, এই, আপনার সাহস কি করে হয় আমার বন্ধুর গায়ে হাত তোলার? দাদাগিরি করছেন? শ্যাম নিজের পকেট থেকে একটা কার্ড বের করে বিক্রমের দিকে ছুঁড়ে মারল। বিক্রম সেটাকে হাত দিয়ে দেখে হতবাক হয়ে বলল, ডিসিপি সমন্তক সেনগুপ্ত? এটা শুনে রাজা আর নিশাও অবাক হয়ে শ্যামের দিকে তাকালো। শ্যাম বলল, ইয়েস, আর ওরা দুজন এসিপি তুহিন রায় আর ইন্সপেক্টর তরুণ বাগচি। ভেবেছিলাম বলবো না, কিন্তু এখন আর কোনো উপায় নেই। যে রাহুল একটু আগেই শ্যামকে মারতে যাচ্ছিল আর পুলিশদের গালাগাল করছিল, সেটা শুনেই শ্যামের পা ধরে কাঁদতে কাঁদতে বলল, স্যার আমি মরতে চাই না স্যার, প্লিজ প্লিজ আমাদের বাঁচান স্যার, আমাদের বাঁচান। শ্যামের পা ধরে রাহুলকে এভাবে কান্নাকাটি করতে দেখে শ্যাম বলল, আরে আরে কি করছেন কি? প্লিজ প্লিজ উঠুন, এভাবে আমার পায়ে হাত দেবেন না, খুব সুড়সুড়ি লাগে আমার। দেখুন, আমি আগেও বলেছি আর এখনো বলছি, আপনারা প্লিজ সত্যিটা খুলে বলুন আমাকে। ওটা না জানলে আমি কিছু করতে পারবো না কিন্তু, এবং হয়তো খুনিও এটাই চায়। আমি বুঝতে পারছি কোনো বড় ক্রাইম হয়েছে আপনাদের হাতে, সেজন্য আপনাদের জেল হতে পারে, কিন্তু আমার মনে হয় এভাবে যন্ত্রণা পেয়ে মরার থেকে জেল হওয়া ভালো, তাই নয় কি? এটা শুনে রাহুল বিক্রমের দিকে তাকালো, আরো মাথা নিচু করে নিল। রাহুল বলা শুরু করলো, বিক্রম যেটা বলেছে সেটা কিছুটা সত্যি। এটা ঠিক যে ওরা সায়েন্স ল্যাবে ছুটির পর একা একসাথে ছিল, কিন্তু কোনো নোংরামি ওরা করেনি। সৌরভ সেদিন মিতালিকে প্রপোজ করেছিল ল্যাবে, আর সেটা দেখেই রুদ্র ওদের ছবি তুলে আমাদের এসে দেখায়। রানা আর রুচি এটা দেখে যেন একটা সুযোগ পেয়ে যায়। রানার সাথে ল্যাব অ্যাসিস্ট্যান্টের খুব ভালো বন্ধুত্ব ছিল, তাই ও তাকে টাকার লোভ দেখিয়ে বলে চলে যেতে। ও চলে যেতেই আমরা ল্যাবে গিয়ে দরজা আটকে দিই। সৌরভ আর মিতালি আমাদের দেখে অবাক হয়ে যায়। ওরা বুঝতে পারে যে আমরা বদলা নিতেই এসেছি। এরপর রুচি আর সুপর্ণা মিলে মিতালিকে অপমান করতে শুরু করে, আর রুচি ওর জিন্স খুলতে চেষ্টা করে। তখন সৌরভ রুচির হাত ধরে বাধা দেয়, আর মিতালি রুচিকে জোরে ধাক্কা মারে আর সুপর্ণাকে চড় মারে। আমরা রেগে গিয়ে সৌরভকে মারতে শুরু করি,
মিতালি আমাদের বাধা দিতে এলে রানা ওকে ধরে ফেলে খারাপভাবে টাচ করতে থাকে, এমনকি ওর শার্টের বোতামটাও ছিঁড়ে ফেলে। রুচি আর সুপর্ণা রেগে ওকে চড় মারতে থাকে আর মুখে থুতু ছেটায়। মিতালি চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু সেদিন আমরা থামার অবস্থায় ছিলাম না। ওরা যত চিৎকার করছিল আমাদের টর্চার তত বাড়ছিল। সৌরভের অ্যাথমা অ্যাটাক ছিল, আমরা জানতাম না। অত মার খেয়ে ওর অ্যাথমা অ্যাটাক আসে। নিজের পকেট থেকে ইনহেলার বের করে ইনহেলে করতে যায়ও, কিন্তু আমি ওর হাত থেকে ওটা কেড়ে নিই। সৌরভের শ্বাস ফুলতে থাকে। তখন মিতালি আমার পা ধরে বলে, ওটা প্লিজ দিয়ে দাও, না হলে সৌরভ মরে যাবে, ওর অ্যাজমা আছে। তোমরা তো নিলে বদলা, এবারে আমাদের ছেড়ে দাও প্লিজ। আমি প্রমিস করছি আমরা এ ব্যাপারে কাউকে কিচ্ছু বলবো না। আমি বলি, দিয়ে দেব, আর তোদের ছেড়েও দেব, কিন্তু তার আগে নিজের কাপড়টা তুই খোল দেখি। আমরা তোর স্ট্রিপ ড্যান্স দেখতে চাই, কি বলো সবাই? এটা শুনে বাকি সবাই জোর করতে থাকে। তখন বাধ্য হয়ে মিতালি নিজের শার্ট আর জিন্স খুলে ফেলে। আমরা সবাই ওকে ইনারওয়্যার পরা অবস্থায় দেখে ওর শরীর নিয়ে ভুলভাল মন্তব্য করতে থাকি আর হাসাহাসি করতে থাকি। লজ্জায় আর অপমানে ও কাঁদতে থাকে, কিন্তু তবু আমরা থামি না। আমি ইনহেলারটা সৌরভকে না দিয়ে মাটিতে ফেলে লাথি মেরে ভেঙে দিই। এটা দেখে মিতালি সৌরভকে বাঁচাতে ওকে সিপিআর দিতে থাকে। ওর শার্টের বোতাম খুলে 2 হাত দিয়ে বুকে চাপ দিতে থাকে আর ওর মুখে মুখ লাগিয়ে ফুঁ দিতে থাকে। রুদ্র সেটার এমনভাবে ছবি আর ভিডিও তোলে যেন মনে হয় ওরা লিপ কিস করছে। ছবি আর ভিডিও তোলা কমপ্লিট হলে সেগুলোর মধ্যে ওদের মুখ দেখা যাচ্ছে আর লিপ কিস করছে, এই রকম কয়েকটা কলেজের গ্রুপে পোস্ট করে আমাদের মন শান্ত হয়। এরপরে কি হয়েছে আমরা জানি না। পরদিন থেকে আর মিতালিকে দেখা যায়নি। আর সৌরভ সেখানেই গলায় দড়ি দিয়ে সুইসাইড করে। এতটা বলে রাহুল চুপ করে। এরপর কিছুক্ষণ ঘরের মধ্যে পিন ড্রপ সাইলেন্স। সবাই মনের মধ্যে তীব্র ঘৃণা আর রাগ নিয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। সোনিয়াকে দেখলাম ও কাঁদছে। নিস্তব্ধতা ভঙ্গ করে প্রথম কথাটাই সোনিয়া বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না বিক্রম। আমার নিজের প্রতি ঘেন্না হচ্ছে তোমার মতো ছেলেকে ভালোবেসেছি বলে। এত রাগ! আমি কতবার বারণ করতাম এসব করতে, কিন্তু না, তোমরা তো শুধু রুচি আর রানার কথাই শুনতে পেতে। আমি শরীর খারাপের জন্য 1 মাস কলেজ যেতে পারিনি, আর তার মধ্যে এইসব করছো তোমরা। তোকে আমি ভাইয়ের মতো ভাবতাম রে রাহুল। মিতালির জায়গায় আমি থাকলে এটা করতে পারতি? এতক্ষণ খারাপ লাগছিল বন্ধুদের মরতে দেখে, কিন্তু এখন মনে হচ্ছে যা হয়েছে ঠিকই হয়েছে। তোরাও এটাই ডিজার্ভ করিস। প্লিজ প্লিজ সোনিয়া, বিয়ে ভেঙে দিও না। আমাদের বিয়ের কার্ড ছাপা হয়ে গেছে, অতিথিরা এসে গেছে অনেক। এখন বিয়ে ভেঙে দিলে দুজনের পরিবারের খুব বদনাম হবে। এতটা বলে বিক্রম সোনিয়ার হাত ধরতেই সোনিয়া ওর গালে সপাটে একটা চড় মারল। চড় খেয়ে বিক্রম হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। বাগচি হঠাৎ বলে উঠল, শোনো, হ্যাঁ, এখান থেকে যদি আমরা বেঁচে বেরোতে পারি তো সবার আগে তোমাদের অ্যারেস্ট করব আমি। তোমরা যা করেছো সেজন্য তোমাদের ফাঁসি হওয়া উচিত, কিন্তু সেটা তো সম্ভব নয়, কারণ তোমরা নিজেদের হাতে খুন করনি, কিন্তু ছেলেটার মৃত্যুর জন্য তোমরাই দায়ী। স্যাম বাগচির কানে কিছু একটা বলে উঠে যেতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, এই কোথায় যাচ্ছ একা? আরে ওই মানে হালকা হতে যাচ্ছি, মানে ওই অনেকক্ষণ হিসি চেপে বসে আছি। ভয় পেও না, আমি জানি খুনি আমাকে বাথরুমে মারবে না। বলেও বাথরুমে চলে গেল। ও যাওয়ার পর বাগচি বলল, সবাই শোনো, যদি এবারে অন্ধকার হয়ে যায় তাহলে কেউ চিৎকার করবে না।
অন্ধকারে দেখা না গেলেও আওয়াজ শুনে আমাদের আন্দাজ করতে হবে যে অ্যাটাকটা কোথা থেকে হতে পারে। চিৎকার করলে সেটা বোঝা যাবে না। এই আইডিয়াটা বিক্রম আর রাহুলের খুব পছন্দ হলো। ওরা পকেট থেকে ভাঙা কাঁচের বড় দুটো টুকরো বের করে হাতে ধরে বলল, ওপরের ঘর থেকে আসার সময় আত্মরক্ষার জন্য এটা নিয়ে এসেছি। ভালোই করেছো। নেক্সট নাম্বার তোমাদের মধ্যেই কারোর হবে। আমি হাত ঘড়িতে দেখলাম 4:45 বাজে। আর মাত্র কিছুক্ষণ বাকি ভোরের আলো ফুটতে। ঘুমে চোখ জড়িয়ে আসছে। চোখ দুটো একটু লাগতে শুনলাম বাগচি জোরে বলল, একদম চুপ থাকো সবাই। শুনেই চোখ খুলে দেখি চারিদিকে মিশকালো অন্ধকার। আবার লাইট নিভিয়ে দিয়েছে কেউ। তার মানে আবার একটা খুন হতে চলেছে। সর্বনাশ! না, অন্ধকার হওয়া সত্ত্বেও খুন হলো না। এবার অন্ধকার হওয়ার কয়েক মুহূর্ত পরেই আবার লাইট জ্বলে উঠল, আর পেছন থেকে স্যামের একটা চিৎকার শুনতে পেলাম, বাগচি তোমার সামনেই, ধরো শিগগির। বাগচি যেন কথাটা শোনার সাথে সাথে তার সামনে বসা মানুষটির উপর ঝাঁপিয়ে পড়ে। সে হাতে মোবাইলে কিছু একটা করছিল। অতর্কিত আক্রমণটা সামলানোর আগেই বাগচি ওর হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে স্যামের দিকে ছুঁড়ে দেয়, আর স্যাম সেটাকে ধরে নেয়। এবারে অন্ধকারটা খুনি নয়, বরং স্যাম করছিল বাথরুম যাওয়ার নাম করে সুইচ বোর্ডের লাইটের সুইচ অফ করে। মোবাইলটা হাতে নিয়ে কিছুক্ষণ ঘেঁটে স্যাম বলে, এই মোবাইলে এই পুরো রিসর্টের অ্যাক্সেস আছে। এটা এই জায়গার রিমোট কন্ট্রোল, আর গ্যালারির ছবি দেখে মনে হচ্ছে তো এই মোবাইলটা রানার। স্যাম মোবাইলে কিছু একটা করতেই রুমের সমস্ত লাইট জ্বলে উঠল। এতক্ষণ পর এত আলোয় রুমটা দেখে বেশ ভালো লাগলো। যেটুকু আলো জ্বলছিল তাতে ঠিক মতো কিছুই দেখা যাচ্ছিল না। বিক্রম শ্যামের পাশে গিয়ে মোবাইলের ছবিগুলো দেখে বলল, হ্যাঁ, এটা তো রানারই মোবাইল। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ও তো আমাকে এই কদিন আগেই বলেছিল ও নতুন অ্যাপ ডেভেলপ করেছে ফোনে, যেটা দিয়ে রিসর্টের সবকিছু কন্ট্রোল করা যাবে, যেমন দরজা খোলা, লাইট জ্বালানো নেভানো। কিন্তু এটা ওর কাছে এলো কি করে? কারণ এতক্ষণ যা যা হয়েছে সেটা ওনারই কীর্তি। খুনগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উনিই করেছেন। আমরা সবাই এটা শুনে আকাশ থেকে পড়লাম। ও কি করে এসব করতে পারে? ওর দিকে তাকাতেই দেখলাম ও মাথা নিচু করে রাগে ফুঁসছে। যার কথা বলছি সে আর কেউ নয়, বরং রুদ্রর গার্লফ্রেন্ড নিশা। বাগচি ওর হাত থেকেই মোবাইলটা নিয়েছিল। শ্যামের কথায় রাহুল চিৎকার করে বলল, তুমি কেন খুন করেছো ওদের? আমরা তো তোমাকে চিনিও না ঠিক করে। নিশা কোনো জবাব দিল না। ক্রুদ্ধ দৃষ্টিতে রাহুলের দিকে তাকালো, যেটা দেখে ও ভয় পেয়ে গেল। না 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 না, এটা কি করে হতে পারে? ওকে তো উপরের ঘরে শিকারের ড্রেস পরে কেউ অ্যাটাক করেছিল, তারপর রুদ্রকে খুন করে, আর আমাদের সামনেই তো জানালা দিয়ে খুনি ওর চুল ধরে টেনেছিল। আচ্ছা, তুমি কাউকে দেখেছিলে ওর চুল টানতে? ইনফ্যাক্ট আমরা কেউই দেখিনি, কারণ নিশার কথা মতো জানলার বাইরে থেকে কেউ টেনেছিল। দোতলার জানলা দিয়ে এটা করা সম্ভব নয় যদি না সে রনপা পরে থাকে বা কোনো ওয়্যারে বাঁধা থাকে ছাদ থেকে। রনপা পরে বেশি জোরে হাঁটা যায় না। নিশাকে টেনে জানলা থেকে সরানোর সাথে সাথেই আমি জানলা দিয়ে চারদিকে দেখি, কোথাও কাউকে দেখতে পাই না, আর হাঁটার কোনো আওয়াজও পাইনি। জায়গাটা খোলামেলা, তাই কেউ রনপা পরে হাঁটলে দেখতে পেতাম বা আওয়াজ শুনতে পেতাম। এবার আসি দ্বিতীয় অপশন, মানে কোনো ওয়্যারে বাঁধা ছাদ থেকে, যেগুলো নায়করা মুভিতে স্টান্ট করতে ইউজ করে। সেক্ষেত্রে তারগুলো খুব মোটা হয়। দেওয়ালে যদি সাপোর্ট করে দিয়ে বাঁধা হয় তো দাগ থেকে যায়, এবং সেটা পরীক্ষা করতেই আমি ছাদে গিয়েছিলাম। গিয়ে দেখলাম ছাদের দরজা খোলাই ছিল। ছাদের কোনায় তারের দাগ পাই, কিন্তু সেটা পাতলা তারের দাগ ছিল। ওটাই কোনো মানুষের ভার বহন করার ক্ষমতা নেই। তখন আমি ভাবতে লাগলাম, এই তারের দাগটা এলো কি করে, কি বাঁধা ছিল এতে? একটু ভাবতেই বুঝতে পারলাম ওটাতে সেই জিনিসটা বাঁধা ছিল যেটায় রবির গলা কাটা যায়। এত উঁচু থেকে ঠিক মতো না দেখতে পেলেও মোটামুটি বুঝতে পেরেছি ওটা কোনো ধারালো কাঁচের জিনিস ছিল, যেটা নিচে ঘাসের উপর চকচক করছিল, একদম রবির কাটা মুন্ডুর পাশে। ঘাস ছিল বলে কাঁচটা ভাঙেনি।
আচ্ছা, তখন বৃষ্টি হচ্ছিল মনে আছে? যদি কেউ সত্যিও চুল ধরে টানতো বাইরে থেকে, তাহলে ও চুল ভেজা থাকতো, কিন্তু সেটা ছিল না। আসলে কেউ ও চুল ধরে টানেইনি। পুরোটা একটা গল্প ছিল, যাতে আমাদের মনে হয় বাইরে কেউ আছে, কিন্তু আসল খুনি তো ভেতরে। শিকারীর ঘটনাটাও বানানো। আমার বিশ্বাস রুদ্রকে নিশাই খুন করেছে। নিশা বলেছিল শিকারী যখন ওকে অ্যাটাক করে ও তখন মেঝেতে বসেছিল। সত্যি যদি শিকারী ওকে কাঁচ দিয়ে মারত, তাহলে কাটার দাগটা উপর থেকে নিচের দিকে আসতো, কিন্তু যদি ভালো করে ওর কাটা দাগটা দেখো তো বুঝবে ওটা একটা সোজা দাগ ছিল। যার মানে এটাই দাঁড়ায় যে নিশা নিজেই কাঁচ দিয়ে নিজের গলা কেটে আমাদের দারুণ একটা গল্প শোনায়। আর একটা ব্যাপার, আমার নিশার উপর সন্দেহ হয় যখন উপর ঘরের জানলা দিয়ে কাপড় বেয়ে নামার প্ল্যান হয়, তখন রাজা বলেছিল সবার আগে বেরোবে, কিন্তু নিশা ওকে কিছু একটা বলে, তখন আর রাজা যায় না। ও তো রাজাকে মারতেই চায়নি, কিন্তু এটাও চায়নি যে ও বেরিয়ে যাক। তাই রাজাকে আটকে দেয় আর রবি বা রাহুলের মধ্যে কেউ আগে বেরোক সেটার ব্যবস্থা করে দেয়। রবির ভাগ্য খারাপ ছিল, তাই ও আগে বেরোতে গিয়ে মরে। ওর জায়গায় রাহুল থাকলে রাহুল মরত। কথায় আছে না, আগে গেলে বাঘে খায়। শেষ কথাটা শুনে নিশা সজোরে হেসে উঠল। ওর হাসিটা এই মুহূর্তে খুব ভয়ঙ্কর শোনাচ্ছিল। রাহুল ভয়ে ভয়ে ওর দিকে তাকায়। আগে গেলেই মরে যেত গলা কেটে, এটা শুনে ওর আত্মারাম খাঁচা ঝাড়া হয়ে গেছে। রাজা বলে, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। উনি আমাকে বলেন যে ওনার হাতের কাটা জায়গায় রুমালটা লুজ হয়ে গেছে, আমি যেন শক্ত করে বেঁধে দিই। আমি বেঁধে দিতে দিতে রবিকে আগে যেতে বলি। আর যখন বাঁধছিলাম তখন নিশা মোবাইল বের করে কি একটা যেন করছিল, কারণ নেটওয়ার্ক ছিল না মোবাইলে। কিন্তু আমার যেন মনে হলো ওর মোবাইলে একটা নোটিফিকেশন এসেছে। পরে আমি ওনাকে জিজ্ঞাসা করি, তখন উনি বা ওনার ফোন দেখান। আমি দেখি কোনো নেটওয়ার্ক নেই ওখানে। তাই আমি ভাবি যে আমি হয়তো ভুলই দেখেছিলাম। না, আপনি একদম ঠিক দেখেছেন। নিশার ফোনে নেটওয়ার্ক ছিল, আর সেটা দিয়েই ও সবকিছু অ্যাক্সেস করছিল, কারণ অ্যাপটা চালাতে নেট লাগে। আর সেটার কারণ হলো এই রিসর্টে লাগানো ওয়াইফাইটা, যেটার পাসওয়ার্ড ও কোনোভাবে রানার থেকে পেয়ে গিয়েছিল। আপনি যখন ওর হাতে রুমাল বাঁধছিলেন, তখন ও মোবাইল বের করে ওয়েট করছিল কতক্ষণে রবি বেরোয় জানলা দিয়ে। এবং এখানেও আমি একটা অনুমান করতে পারছি যে কাঁচের জিনিসটা ছাদের দরজার সাথে একটা সরু কিন্তু মজবুত তার দিয়ে বাঁধা ছিল। রবি জানলা দিয়ে মাথা বের করতেই নিশা অ্যাপটার সাহায্যে ছাদের দরজা খুলে দেয়, আর তারটা আলগা হতেই উপর থেকে কাঁচটা পড়ে রবির মাথা কেটে যায়। ব্যাপারটা এতটাই নিখুঁতভাবে করা যাতে মনে হয় বাইরে থেকে কেউ করেছে বা ভুতুড়ে কাণ্ড। 31শে মার্চ ভোর 5:30। ভোরের আলো ফুটে গেছে। বাইরে পাখিদের ডাক শুনতে পাচ্ছি। সারা রাত বৃষ্টি হওয়ায় ওয়েদারটা দারুণ। এমন একটা দুঃস্বপ্নের রাতের পর ভোরটা খুব মনোরম লাগছে। এটা ভেবে শান্তি পাচ্ছি যে আমরা বেঁচে আছি, কারণ সারা রাত সবার খুব আতঙ্কে কেটেছে। শ্যামের বুদ্ধির জোরে খুনিও ধরা পড়েছে, কিন্তু নিশা কেন খুনগুলো করলো সেটাই জানার পালা এবার। শ্যামের কথা শেষ হতেই নিশা হেসে বলতে শুরু করলো, জাস্ট ওয়াও! এতদিন গল্পে পড়েছিলাম গোয়েন্দার কথা, আজ আপনাকে সামনাসামনি দেখে মানতেই হচ্ছে গোয়েন্দাদের বুদ্ধি আর অনুমানের লেভেলই আলাদা। কিন্তু আপনি হঠাৎ লাইট নেভালেন কেন? না না, আমি গোয়েন্দা নই ম্যাডাম, নেহাতি একজন সরকারি কর্মচারী যে নিজের ডিউটি করি। ভোর হয়ে আসছিল আর এখনো দুজনকে খুন করা বাকি ছিল, তাই জানতাম তাড়াহুড়ো করে আপনি কোনো ভুল করবেন। এবং লাইট নেভাতেই আপনি মোবাইল বের করে চেক করতে লাগলেন অ্যাপটা ঠিক মতো চলছে কিনা, কারণ এবারে তো আপনি লাইট নেভাননি। এবার প্লিজ আর কথা না ঘুরিয়ে আসল কথাটা বলুন, যে কেন আপনি খুন করলেন আর কেনই বা এই প্ল্যানে সামিল হলেন? আপনার সাথে ওদের কি সম্পর্ক? ওদের জন্য যে ছেলেটিকে মরতে হয়েছিল, আমি সেই সৌরভের বোন নিশা। নিজের বোন না, কাজিন। কিন্তু আমি আর দাদা
একই মায়ের পেটের সন্তানের থেকেও বেশি আপন ছিলাম। ও আমাকে সব কথা বলতো। যেদিন ও মিতালিকে প্রপোজ করলো সেদিন সকালে ও খুব নার্ভাস ছিল। আমি ওকে সাহস দিই আর বলি মিতালি হ্যাঁ বললে আমাকে জানাতে। মিতালি তো হ্যাঁ বলে, কিন্তু এই জানোয়ারগুলোর জন্য এক মুহূর্তে সবটা বদলে যায়। এই জানোয়ারগুলো আমার দাদাকে মেরে ফেলে। সেদিন থেকেই আমি বদলার আগুনে জ্বলছিলাম, কিন্তু আমি চেয়েছিলাম সবাইকে এক জায়গায় জড়ো করে এক এক করে মারতে। তারপর জানতে পারি বিক্রম আর সোনিয়ার বিয়ে। তখন আমি বুঝি এটাই সুযোগ। রুদ্রকে ডেটিং সাইটে রিকোয়েস্ট পাঠিয়ে ওর সাথে প্রেমের নাটক করা শুরু করি। রানার সাথেও বন্ধুত্ব করি, কারণ এছাড়া আমি পার্টিতে এন্ট্রি পেতাম না। তারপর এক এক করে সবকটাকে মারতে শুরু করি। বিক্রম আর রাহুলও মরবে। আপনারা কেউ ওদের মৃত্যু আটকাতে পারবেন না। দোষী তার দোষের শাস্তি পাবেই। ডিসিপি স্যার, আপনি জানেন না ওরা এখনো পর্যন্ত পুরো সত্যিটা বলেনি। সেদিন রাতে আরো ভয়ানক কিছু হয়েছিল। আমি সেটা বুঝতেই পেরেছি নিশা। সৌরভের অ্যাস্তমা ছিল আর রাহুল ওর ইনহেলার ভেঙে দিয়েছিল। ওই অবস্থায় কারো পক্ষে গলায় দড়ি দিয়ে সুইসাইড করা অসম্ভব। তাছাড়া ওর সাথে মিতালি ছিল, ও ওকে আটকাতো সুইসাইড করার থেকে। আর শ্যামের কথা শেষ না হতে হতেই বিক্রম নিশাকে পেছন থেকে ধরে নিজের হাতে ধরা কাঁচের টুকরোগুলো ওর গলায় ঠেকিয়ে শ্যামকে বলে, এই ডিসিবি, অনেক হয়েছে, এবার চুপচাপ মোবাইলটা রাহুলকে দিয়ে দে, না হলে এই মাগির গলা কেটে দেবো। রাহুল, তুই মোবাইলটা নিয়ে দরজা খোল। একবার এখান থেকে বেরিয়ে গেলে আর কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। ওদের কাছে কোনো প্রমাণই নেই আমাদের জেলে পাঠানোর জন্য। রাহুল এগিয়ে এসে শ্যামের কাছে মোবাইলটা চায়, কিন্তু শ্যাম বলে, দেখুন, এই ভুলটা করবেন না। আপনাদের কিন্তু এখনো প্রাণ সংশয় আছে, নিশা ছাড়াও। চুপ কর, যেটা বলছি সেটা কর। নিশার ব্যবস্থা আমরা করে নেব। সালি, তুই আমাদের মারবি? এবার দেখ তোর অবস্থাও তোর হাঁপানি রোগী দাদার মতো করবো। ডিসিপি স্যার, ওদের এখান থেকে বেরোতে দেবেন না। আমার যা হয় হোক, কিন্তু ওদের শাস্তি পেতেই হবে। এটা শুনতেই বিক্রম কাঁচটা দিয়ে নিশার গলায় হালকা করে কেটে দেয়। নিশা ব্যথায় চিৎকার করতে থাকে আর কাটা জায়গা দিয়ে রক্ত বেরোতে থাকে। শোনো ডিসিপি, যদি চাও মেয়েটার কিছু না হোক তাহলে ভালোই ভালোই মোবাইলটা আমাকে দিয়ে দাও। পরের বারে কিন্তু বিক্রম ওর গলার নলি কেটে দেবে, তখন আর বাঁচাতে পারবে না। তখন কিন্তু আফসোস করেই মরতে হবে। স্যাম নিরুপায় হয়ে মোবাইলটা রাহুলকে দিয়ে দেয়। তোমরা কথা না শুনে ভুল করছো। সারেন্ডার করলে বেঁচে যেতে। বোঝার চেষ্টা করো, রুচি যখন খুন হয় তখন নিশা উপরে ছিল। রাহুল মোবাইলটা নিয়ে বিক্রমের পাশে এসে দাঁড়ায় আর দুজন নিশাকে নিয়ে দরজার দিকে এগোতে থাকে। যেখানে অমিতাভের লাশটা পড়েছিল সেখানে এসে দাঁড়িয়ে রাহুল মোবাইলটা থেকে দরজাটা খোলার চেষ্টা করে আর বিক্রম হাসতে হাসতে বলে, আর কিছু বোঝার বা শোনার সময় আমাদের নেই। এখান থেকে একবার বেরোলেই কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। কোনো প্রমাণ নেই আমাদের বিরুদ্ধে। সেবারের মতো এবারও ঘুষ দিয়ে সব ম্যানেজ করে নেব। নিশা নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু বিক্রম এত শক্ত করে গলা চেপে রেখেছিল পেছন থেকে যে ও নিজেকে ছাড়াতে পারে না। এটা দেখে শুনিয়ে এগিয়ে আসে। মেয়েটাকে ছেড়ে দাও বিক্রম, একটা ভুল করে ফেলেছো, আরেকটা ভুল করো না প্লিজ। চুপ কর মাগি, বেশি জ্ঞান মারাতে আসবি না। বিয়ে যখন হচ্ছেই না তো শুনে নে, তোর মতো আমার আরো অনেক গার্লফ্রেন্ড আছে। তোকে না পেলে আমার কিছুই যায় আসে না। তুই আমায় কখনো তোকে হাত লাগাতে দিসনি, তাই তোর প্রতি একটু বেশি ইন্টারেস্ট ছিল, তাই বিয়ে করতে রাজি হয়েছিলাম রে। এটা শুনে শুনিয়ে চোখে জল চলে আসে। রাহুল মোবাইলে ব্যস্ত ছিল। তখন হঠাৎই এমন একটা ব্যাপার হলো যেটা দেখে আমরা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। বাগচি বলে উঠল, ভূত। আমরা সবাই বিক্রম আর রাহুলের পিছনে
মেয়েটাকে অবাক হয়ে ছেড়ে দাও তাকিয়ে বিক্রম। আছি। একটা বাগচির ভুল করে মুখে ফেলেছো, আরেকটা ভূত ভুল কথাটা করো না শুনে প্লিজ। রাহুল পেছনে তাকালো। সাথে সাথে একটা কুড়ুল এসে ওর মাথায় সজোরে আঘাত করলো। দা দিয়ে ডাব কাটলে যেমন ভাবে দাটা ডাবের মাঝ বরাবর ঢুকে আটকে যায়, তেমন ভাবে কুড়ুলটা ওর মাথার মাঝ বরাবর ঢুকে গেল আর ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। বিক্রম কিছু বুঝে ওঠার আগেই রাহুলের নিথর দেহটা মেঝেতে পড়ে গেল। ও পেছন ফিরে তাকাতেই সুযোগ বুঝে নিশা ওর হাত থেকে কাঁচটা নিয়ে ওর গলা বরাবর চালাতে গেল, কিন্তু ঠিক সময়ে স্যাম এসে ওর হাত ধরে নিল। না না নিশা, এটা করবেন না। আমি জানতাম সব খুনগুলো আপনি করেননি, আপনার সাথে একজন সঙ্গী ছিল। বিক্রম এখনো নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। ওর যেন সবকিছু গুলিয়ে যাচ্ছে। ও অবাক হয়ে পেছনে দাঁড়িয়ে থাকা লোকটি যে একটু আগেই রাহুলকে খুন করলো তার উদ্দেশ্যে বলে, অমিতাভ, তুমি? কিন্তু কেন? রাহুল তো তোমাকে চেনেও না। অমিতাভ না রে, আমি মিতালি। চিনিস না তোরা আমাকে? এটা শুনে বিক্রম ভয়ে মাটিতে বসে পড়ে। কোনো মতে হামাগুড়ি দিয়ে আমার পায়ের কাছে এসে বলে, আমাকে 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 বাঁচান স্যার, আমাকে বাঁচান। আমি ওকে তুলে অমিতাভকে জিজ্ঞেস করলাম, আপনি তো মারা গিয়েছিলেন কারেন্ট লেগে, তাই না? আমি নিজে পরীক্ষা করে দেখেছিলাম যে আপনার নিঃশ্বাস পড়ছিল না। আর আপনি অস্ত্রগুলো পাচ্ছিলেন কোথা থেকে? দরজায় কারেন্ট ছিলই না। আমি ইচ্ছে করে শক খাওয়ার নাটক করেছিলাম, যাতে আর কেউ ভয়ে দরজার দিকে না যায়। আমি নিঃশ্বাস আটকে রাখতে পারি অনেকক্ষণ, আর মরার নাটকও করতে পারি। আমার অভ্যাস আছে। মরার নাটকটা না করলে আমি জানোয়ারগুলোকে মারতে পারতাম না প্ল্যান মতো, কারণ সব অস্ত্র এখানে ছিল। এটা বলেও দরজার পাশের দেওয়ালটা একটা দরজার মতো খুলে দিল। দেখলাম তাতে অনেক জিনিস রাখা। ওটা একটা হিডেন প্লেস। বাইরে থেকে দেখে দেওয়াল মনে হলেও আসলে একটা সেলফ। অমিতাভ বলে চলল, রানার থেকে জানতে পারি যে একবার এখানে একটা পার্টি হচ্ছিল। তখন পুলিশ রেড করে ড্রাগস পায়। সেবারে কোনো রকম ভাবে বেঁচে যায় রানা আর ওর বাবা। তারপর তিনি এই সিক্রেট প্লেসটা বানান বেআইনি জিনিস রাখার জন্য। আমি আমার সব কিলিং ইনস্ট্রুমেন্ট এখানেই রেখেছিলাম, একদম আমার হাতের সামনে। যখনই নিশা অন্ধকার করে দিচ্ছিল, আমি এখান থেকে অস্ত্র নিয়ে ওদের মারছিলাম। কিন্তু কিন্তু এই অন্ধকারে এত নিখুঁতভাবে আপনি মারছিলেন কিভাবে? কারণ উনি যে চশমাটা পরে আছেন সেটা নাইট ভিশন চশমা, যেটা পরে অন্ধকারেও দেখা যায়। কথাটা প্রথম মাধুরী বলতেই আমার মাথায় স্ট্রাইক করে এখানে চশমা পরা 3 জন আছে, রাজা, সোনিয়া আর পারুল। আমি 3 জনেরই চশমা পরীক্ষা করে দেখতে পাই সবগুলো সাধারণ চশমা। তারপর হঠাৎ অমিতাভের বডির দিকে চোখ যেতেই দেখি ওর চোখেও চশমা আছে। যখন ও শককে পড়ে যায় ওর চশমাটা একটু বেঁকে যায়, কিন্তু আমি পরে দেখতে পাই চশমাটা একদম ঠিকভাবে চোখে বসানো। এত সূক্ষ্ম ব্যাপার চোখে পড়া প্রায় অসম্ভব, কিন্তু মাধুরীর নাইট ভিশন চশমাটার কথা শুনেই আমার চোখে পড়ে এটা। সো দ্য ক্রেডিট গোজ টু মাধুরী। এটা শুনতেই দেখলাম মাধুরী একটা গর্বের হাসি হাসলো। এবারে স্যাম অমিতাভকে জিজ্ঞেস করলো, আপনি কি করে মিতালি থেকে অমিতাভ হলেন? সব গল্প শুনতে চাই, বলা শুরু করুন। সব বলবো, কিন্তু তার আগে আপনারা আসল সত্যিটা জানুন। বিক্রম যা বলছে তার পরেও আরো অনেক কিছু বাকি আছে। আমি চাই বিক্রম নিজের মুখে সেটা স্বীকার করুক। বিক্রম বলা শুরু করলো, হ্যাঁ, সব বলছি। সেদিন ওদের ভিডিও আর ছবি তোলার পর আমরা সাথে সাথে সেগুলো ভাইরাল করিনি। আমাদের প্ল্যান ছিল ওগুলো দিয়ে পরে ওদের ব্ল্যাকমেল করা, কিন্তু সেদিন অতিরিক্ত মারধর করার জন্য ঠিক সময় ইনহেলার না পেয়ে সৌরভ মারা যায়। সেটা প্রথম আমিই বুঝতে পারি। অনেক ডাকাডাকি করেও যখন সাড়া দেয় না, তখন মিতালি রেগে
পাশে থাকা একটা কাঁচের বিকার ভেঙে সেটা দিয়ে রুচিকে মারতে যায়। ঠিক সময় রুদ্রকে আটকে দেয়। তখন রানা রাগের মাথায় একটা মাইক্রোস্কোপ তুলে পেছন থেকে ওর মাথায় জোরে আঘাত করে আর ও অজ্ঞান হয়ে যায়। সবাই তখন চিন্তায় পড়ে যায় কি করবে ভেবে, কারণ জানাজানি হলে বিশাল কেসে ফেসে যাব। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসে। আমি সবাইকে আইডিয়া দিই যেটা ওরাও মেনে নেয়। একটা দড়ি জোগাড় করে সৌরভের গলায় ফাঁস দিয়ে ল্যাবে ঝুলিয়ে দিই। তারপর সেই দড়িতে মিতালির হাতের ছাপ নিই যাতে ওর নামে দোষ পড়ে। এবারে ওদের ইন্টিমেট ছবিগুলো সৌরভের আইডি থেকে কলেজের গ্রুপে আপলোড করে দিই। পুরো ঘটনাটা এমন ভাবে সাজাই যাতে মনে হয় সৌরভ ওর আর মিতালির ইন্টিমেট হওয়ার ভিডিও তুলে গ্রুপে পোস্ট করে, আর সেটা জানতে পেরে মিতালি ওকে খুন করে। পরে আমরা সবাই ওই পোস্টটা শেয়ার করি আরো ভাইরাল করতে। কিন্তু মিতালি ধরা পড়ে গেলে আমরা কেসে ফেসে যেতে পারি। সেটা ভেবে আমি প্ল্যান করি ওকেও কোনোভাবে গায়েব করে দিতে হবে। আমি প্রথমে অ্যাসিড দিয়ে ওর মুখ নষ্ট করি। মুখে অ্যাসিড পড়তেই ও যন্ত্রণায় চিৎকার করে ওঠে। তখন আরেকটা দড়ি দিয়ে ওর গলায় ফাঁস দিয়ে ওকেও মেরে ফেলি। এরপর ওর লাশটা জলে ভাসিয়ে দিই। মুখ নষ্ট করার কারণ একটাই, যদি ওর কেউ লাশ খুঁজে পায় তাহলে যেন শনাক্ত করতে না পারে সহজে। কিন্তু এত কিছুর পরে ওর বেঁচে থাকা অসম্ভব ছিল। এবারে অমিতাভ বলতে শুরু করলো। ঠিক বলেছিস, সেদিন তোরা যা করেছিলি তাতে বাঁচা অসম্ভব ছিল। কিন্তু ভাগ্যে যেটা থাকে সেটাই তো হয়। আমার অনেকক্ষণ নিঃশ্বাস বন্ধ রাখার একটা বিশেষ ক্ষমতা আছে জানিস। সেদিন তোরা ভেবেছিলি যে আমি দম বন্ধ হয়ে মারা গিয়েছি, কিন্তু আমি বেঁচে ছিলাম। জলে ফেলে দেওয়ার পর আমি কোনো মতে সাঁতরে পারে এসে অজ্ঞান হয়ে যাই। সৌভাগ্যক্রমে সেখানে একজন লোক আমাকে দেখতে পান আর নিজের বাড়ি নিয়ে আসেন। কতদিন পর জ্ঞান ফিরেছিল জানি না। জ্ঞান ফিরতে দেখি আমার সামনে নিশা বসে আছে। ওর সাথে সৌরভ আমার ভিডিও কলে কথা বলিয়েছিল জানিস, তাই চিনতে পেরে যাই। আর ওর কথা শুনে বুঝতে পারি যিনি আমাকে সেদিন রাতে উদ্ধার করেছিলেন তিনি ওর বাবা, ডক্টর বিনয় ঘোষ। সেদিন ওই অবস্থায় মিতালিকে দেখে আমি চিনতে পারিনি, কিন্তু ওর হাতে একটা হাতঘড়ি ছিল যেটা সৌরভদা ওকে গিফট করেছিল। আমি নিজে সেটা পছন্দ করেছিলাম। সেটা দেখেই আমি চিনতে পারি ওকে। সেদিনের পর থেকেই খবরে দেখাচ্ছিল যে মিতালি নাকি সৌরভদাকে মেরে নিরুদ্দেশ হয়ে গেছে, কারণ সৌরভদা ওদের MMS বানিয়েছিল আর পুলিশ মিতালিকে খুঁজছে। কিন্তু আমি এটা বিশ্বাস করিনি, কারণ সৌরভদা ওই রকম ছেলে ছিলই না। আর ও মিতালিকে খুব ভালোবাসতো। মিতালির সাথেও কথা বলে আমার মনে হয়নি ও খুন করতে পারে। আর যদি ও সত্যি খুন করত তাহলে ওর মুখ অ্যাসিড দিয়ে নষ্ট করে জলে ফেলে দেবে কেন কেউ? আমি তখনই বুঝতে পারি কিছু গড়বড় আছে, আর অপেক্ষা করতে থাকি ওর জ্ঞান ফেরার। টানা 1 সপ্তাহ পর ওর জ্ঞান ফেরে। তখন ওর মুখে সবকিছু শুনে আমার মাথা গরম হয়ে যায়। সেদিনই ভেবে নি বদলা তো নিতেই হবে। কিন্তু তখন মিতালির শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। আমার বাবা কোনো মতে ওর পুড়ে যাওয়া মুখটা ঠিক করে। পুলিশ ওকে খুঁজতে খুঁজতে আমাদের বাড়িও আসে, কিন্তু মুখ পুড়ে যাওয়ায় ওকে চিনতে পারা যাচ্ছিল না। তাই পুলিশও চিনতে পারেনি। বাবা বলেন ও ওনার একজন পেশেন্ট। ওর বাড়িতে ফোন করতেও পারছিলাম না, কারণ পুলিশ হয়তো কল ট্রেস করছিল। বাড়ির কথা শুনতেই অমিতাভ কেঁদে ফেলে। আমরা সবাই ওর দিকে তাকাই। বাবার সাথে একদিন ডক্টর বিনয় দেখা করে বলেন
যে আমি এখন ওনার কাছে আছি, কিন্তু বাবার কাছে নিজের সম্মানটাই সব থেকে বেশি ছিল, তাই তাই আমাকে মেনে নিতে চায় না। আর ডক্টর বিনয় ওনাকে অনেক করে বোঝায় যা যা হয়েছিল আমার সাথে সেটা আমার কোনো দোষ নেই, কিন্তু কিন্তু বাবা কিছুতেই শুনতে চায় না, বরং বরং বলে আমার মেয়ে যা নোংরামি করেছে তারপর আমি ওকে কিছুতেই নিজের কাছে রাখতে পারবো না। ভিডিওটা ভাইরাল হওয়ার পর আমার লজ্জায় মাথা কাটা যায় লোকের কাছে, তাই এখন আমার কাছে আমার মেয়ে মরে গেছে। এখন আপনি ওকে পুলিশে দিন বা মেরে ফেলুন বা কোথাও পাচার করে দিন, আই ডোন্ট কেয়ার। ডক্টর বিনয় যখন বাবার সাথে কথা বলছিলেন তখন আমি একটু দূরে দাঁড়িয়ে সব শুনছিলাম। বাবার মুখে এগুলো শুনে দুঃখে আমার বুক ফেটে যাচ্ছিল। এমনিও আমি টম্বয় মতো ছিলাম, আর ছেলেদের মতো কাপড় পরতাম বলে বাবা আমাকে কোনোদিনই সেভাবে সেভাবে ভালোবাসা দেয়নি, কিন্তু এভাবে আমাকে বঞ্চিত করে দেবে সেটাও কখনো ভাবিনি। এরপরে তো আমাকে বদলা নিতেই হতো। ওদের জন্য আমার পুরো জীবন বদলে গিয়েছিল। নিশা সাইকোলজি নিয়ে পড়ছিল, তাই ও আমাকে সাহস দেয় আর সবকিছু ভুলে যেতেও সাহায্য করে। ও আমাকে বলে একটা নতুন আইডেন্টিটি নিতে, কারণ সবার চোখে মিতালি মারা গেছে। ডক্টর বিনয় একজন রিকনস্ট্রাকটিভ প্লাস্টিক সার্জন ছিলেন। উনি আমার সেক্স অ্যাসাইনমেন্ট সার্জারি করেন, আর আমি মিতালি থেকে হয়ে উঠি অমিতাভ। একটা নতুন মুখ আর শরীর তো পেয়ে যাই, এবার দরকার ছিল নিজেকে পুরোপুরি ছেলের মতো করে তৈরি করা। আমি একটু টমবয় টাইপই ছিলাম, আর নিশার সাহায্যে সেটা শিখতে বেশি সময় লাগে না। এবার আমাদের দরকার ছিল একটা পারফেক্ট প্ল্যানের। ওদের সবার উপরে নজর রাখতে শুরু করি। ওরা আমাকে দেখেও চিনতে পারে না কেউ। বিক্রম যে অফিসে জয়েন করে সেখানে আমিও নকল সার্টিফিকেট আর পরিচয়পত্র বানিয়ে জয়েন করি, আর ওর সাথে বন্ধুত্ব করি। ওর থেকে জানতে পারি যে খুব জলদি ও সোনিয়াকে বিয়ে করতে চলেছে। তখন নিশাও প্ল্যান করে রুদ্রকে প্রেমের জালে ফাঁসায়। রুদ্র আর রানার খুব বন্ধুত্ব ছিল বলে রানার সাথেও নিশার বন্ধুত্ব করতে বেশি সময় লাগে না। তারপর ও একদিন খবর দেয় যে রানা এই রিসর্টে বিক্রম আর সোনিয়ার ব্যাচেলার পার্টি করার প্ল্যান করছে। রানা রুদ্রকে কদিন আগে ফোন করে বলে রিসর্টে এসে ওকে ডেকোরেশনে হেল্প করতে, কিন্তু সেই ফোনটা নিশা রিসিভ করে আর আমাকে জানিয়ে দেয়। রুদ্র জানতেও পারে না আমি সময় মতো একটা কালো হুডি পরে এখানে আসি। রানা আমাকে রুদ্র ভাবে, আর আমি সুযোগ বুঝে ওর মাথায় ডান্ডা মেরে ওকে অজ্ঞান করে দিই, যেভাবে ও আমার মাথায় মেরেছিল সেদিন সায়েন্স ল্যাবে। এরপর একটা চেয়ারে বেঁধে দিই, আর ওর হুশ ফিরতেই ওকে টর্চার শুরু করি। রিসেন্টলি শিকারের ভিডিওটাও দেখে আমি খুব অনুপ্রাণিত হয়েছিলাম, আর ও নিজেও আমাকে শিকারী ভেবে নেয়। তারপর আমি ওকে নিজের আসল পরিচয় দিতেই ও বুঝে যায় ওর অন্তিম সময় চলে এসেছে। টর্চার করে আমি ওর থেকে সমস্ত প্রয়োজনীয় তথ্য জেনে নিই, আর ওর ফোন থেকে এখানের সবকিছুর অ্যাক্সেসও পেয়ে যাই। সবকিছু জানার পরে ওকে মারার পালা ছিল, কিন্তু একটা শেষ চান্স দিই ওকে। ও যেভাবে খেলার ছলে আমাদের র্যাগিং করেছিল তেমন তেমন আমিও একটু খেলতে চেয়েছিলাম ওর সাথে।
একদিন অনেক রাতে ইচ্ছে করে ওর হাতের বাঁধন আলগা করে চলে যায়। ও নিজেকে ছাড়িয়ে মেন রোডে চলে আসে, আর আমি তো সেখানে বাইক নিয়ে ওর অপেক্ষা করছিলাম। ওর কাছে আসতে ও আমার থেকে হেল্প চায়। সেদিন ওকে এভাবে অসহায় অবস্থায় দেখে আমার 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 খুব আনন্দ হচ্ছিল, কারণ আমিও একদিন এরকম অসহায় অবস্থায় ছিলাম যখন ওরা সৌরভকে মেরে ফেলেছিল। তারপর ওকে মেরে এখানে এনে ওর বডি পার্টস কেটে আলাদা করি। এখানে একটা মজার কথা বলি তোদের। ওর বডি পার্টস কাটছিলাম, তখন ওর দেহে অল্প প্রাণ ছিল। ওর চোখে দিয়ে জল পড়ছিল, কিন্তু কিন্তু কিছুই করার ছিল না ওর। ওকে মেরে আমি প্রথম বদলাটা পূরণ করি। এই বদলাটা একা আমি না, আমার মধ্যে থাকা সৌরভ নেয়। কারণ অমিতাভ হওয়ার পর আমি সৌরভের কথা মনে করে ওর হাব ভাব নকল করেই ছেলে হওয়ার ট্রেনিং নিই। এদিন আমার সৌরভকে খুব মনে পড়ছিল, কারণ এদিন বছরের প্রথম বৃষ্টি হচ্ছিল, আর এরকমই একটা বৃষ্টির রাতে একবার আমি আর সৌরভ বাড়ি ফিরছিলাম, আর আমার কাছে ছাতা ছিল না। সৌরভ আমাকে বলে ছাতার তলায় আসতে। প্রথমে একটু দোনা মোনা করলেও পরে চলে যাই ওর সাথে। সেদিন একই ছাতার তলায় আমার টাচ করার অনেক সুযোগ ছিল ওর কাছে, কিন্তু ও কিছুই করেনি। আমাকে ঠিক মতো আমার বাড়ি পৌঁছে দিয়েছিল। ওদের এই স্বভাব দেখেই আমি ওকে মনে মনে ভালোবেসে ফেলেছিলাম। যদিও সেদিন আমার বাবা আমাকে একটা ছেলের সাথে একই ছাতার তলায় দেখে অনেক নোংরা কথা শুনিয়েছিল, কিন্তু আমার কানে অর্ধেক কথাই যায়নি। কারণ প্রথমবার কাউকে ভালোবেসে ফেলার ফিলিংসটা খুব খুব স্ট্রং ছিল। এতটা বলে অমিতাভ থেমে নিজের চোখের কোনায় জমে থাকা জল মুছে। আমারও খারাপ লাগে ওর কথা শুনে। প্রথম কাউকে ভালোবাসার ফিলিংসটা সত্যি খুব খুব স্পেশাল হয়, আর সেই মানুষটাকে যদি এভাবে চোখের সামনে কেউ মেরে ফেলে তাহলে যে কেউ বদলা নেবে। অমিতাভ আবার বলতে শুরু করলো, ডিসিপি সমন্তক, যে খুনগুলো হয়েছে সব আমি করেছি। নিশা শুধু আমাকে হেল্প করেছে। আমাদের প্ল্যানও ছিল ও কাউকে মারবে না, কিন্তু রুদ্রকে ও ভুলবশত মেরে ফেলেছে। যা শাস্তি দেওয়ার আমাকে 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 দেবেন। ওকে ওকে প্লিজ কিছু করবে না। ও মেধাবী, আর ওর একটা ব্রাইট ফিউচার আছে। আমি 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 জানি ও একদিন বড় সাইকিয়াট্রিস্ট হবে। ওই বলেছিল যে আমি যদি দরজায় কারেন্ট খেয়ে মরে যাওয়ার অভিনয় করি তাহলে আর কেউ ভয়ে দরজায় হাত লাগানোর সাহস করবে না। আর যদি জানলা দিয়ে পালাতে গিয়ে কেউ মরে যায় তাহলেও আর কেউ ভয়ে বেরানোর চেষ্টা করবে না। এটাই হিউম্যান সাইকোলজি। এটা সত্যি কথা। আমরা যদি দেখি কোনো কাজ করে কেউ বিপদে পড়েছে, তো আমরা সেটা করতে চাই না, কারণ একটা ভয় কাজ করে মনের মধ্যে। আমি কথা দিচ্ছি নিশার কিছু হবে না, কিন্তু আপনি বিক্রমকে মারবেন না। এবার যা করার আইন করবে। আপনিও নিজেকে সারেন্ডার করে দিন। না না, একদম না। বিক্রমকে না মারলে আমার দাদার আত্মা শান্তি পাবে না। আর রুদ্রকে আমি ভুল করে মারিনি। ও আমার হাতে মোবাইলটা দেখে বুঝে গিয়েছিল যে ওটা রানার, তাই ওকে না মারলে সবাই জেনে যেত। আর রবিকেও তো আমিই মেরেছি। বিক্রমকে মেরে আমরা দুজনেই সারেন্ডার করব। আমি কোনো রকম দয়া চাই না, কারণ প্ল্যানটা দুজন মিলেই বানিয়েছি। তো শাস্তি পেলে দুজনেই পাবো। এটা বলে ও রাহুলের লাশের মাথা থেকে কুরুলটা বের করে সেটা দিয়ে বিক্রমের দিকে ছুটে গেল।
বিক্রম এটা দেখে আমাকে ধাক্কা মেরে সিঁড়ি দিয়ে দৌড় মারল ছাদের দিকে। অমিতাভ চিৎকার করে বলল, দাঁড়া নিশা, পাগলামো করিস না। কিন্তু তখন নিশা আর কারো কথা শোনার অবস্থায় নেই। অমিতাভ আর স্যাম ওদের পিছনে দৌড় লাগালো, আর ওদের পিছনে আমরাও গেলাম। ছাদে এসে দেখলাম একদম কোনায় বিক্রম দাঁড়িয়ে আছে আর নিশাকে বলছে ওকে না মারতে, কিন্তু নিশা চোখের পলকে ওর মাথা বরাবর কুড়ুলটা চালালো। বিক্রম ঠিক সময় নিচু হয়ে নিজেকে বাঁচিয়ে নিশার হাঁটুতে জোর করে একটা লাথি মারে। নিশা ব্যালেন্স সামলাতে না পেরে মেঝেতে পড়ে আর ওর হাত থেকে কুড়ুলটা পড়ে যায়। বিক্রম এবার সেটা তুলে নিশার মাথায় মারতে যায়, কিন্তু অমিতাভ চোখের পলকে দৌড়ে গিয়ে বিক্রমকে ধাক্কা মারে আর বিক্রমকে নিয়ে ছাদ থেকে নিচে পড়ে যায়। আমরা দৌড়ে ছাদের কোণায় এসে দেখি দুজন এত উঁচু থেকে মাটিতে পড়ে কাতরাচ্ছে। নিশা চিৎকার করে কেঁদে ফেলে। স্যাম ওকে মোবাইলটা দিয়ে বলে, জলদি দরজাটা খোলো, আমাদের বাইরে গিয়ে অ্যাম্বুলেন্স ডাকতে হবে, ওরা এখনো বেঁচে আছে। নিশা সেটাই করে। আমরা নিচে এসে দেখি বিক্রম মারা গেছে। উপর থেকে সোজা মাটিতে পড়ে থাকা কাঁচের উপরে মুখ থুবড়ে পড়েছে আর কাঁচ ভেঙে মুখে চোখে ঢুকে গেছে ওর। অমিতাভ তখনও বেঁচে ছিল দেখে বাগচি অ্যাম্বুলেন্স ডাকতে ফোন করে। অমিতাভ হাসতে হাসতে স্যামকে বলে, আমার বদলা পূরণ হলো স্যার, এবার আমার শান্তি। মরে তো আমি অনেকদিন আগে গিয়েছিলাম, কিন্তু বদলা নেওয়ার জন্যই বেঁচেছিলাম। আপনি প্লিজ আমার কথাটা রাখবেন। সব খুনের অভিযোগ আমি নিজের ওপর নিলাম। নিশার যেন শাস্তি না হয়। স্যাম মাথা নেড়ে হ্যাঁ বোঝাতেও বলে, এবার আমি শান্তিতে মরতে চাই। সৌরভ আমার জন্য অপেক্ষা করছে। না না, তোর কিচ্ছু হবে না। আমি তোকে মরতে দেব না, আমি তোকে মরতে দেব না। অমিতাভকে তুলতেই আমরা দেখি ওর পিঠে কুড়ুলটা বিঁধে আছে। বুঝতে পারি যে এত উঁচু থেকে পড়ার ফলে কোনোভাবে ওটা ওর পিঠে ঢুকে গেছে। কিছুক্ষণের মধ্যেই অমিতাভ মারা যায়। অ্যাম্বুলেন্স আসতে নিশাকেই পাঠাই ট্রিটমেন্ট করাতে, কারণ ও নিজেও গুরুতরভাবে আহত হয়েছিল। ওর সাথে বাগচি আর মৌসুমি আর পারুলও যায়। ওরা যেতেই আমি কমিশনার স্যারকে ফোন করে আমাদের লোকেশন দিয়ে গাড়ি পাঠাতে বলি। অনেক খুন হয়েছে, লাশ নিয়ে যেতে হবে এখান থেকে। উনি জিজ্ঞেস করেন কি হয়েছে। আমি বলি পরে গিয়ে সব বলবো। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ভর্তি অনেক গাড়ি চলে আসে, ফরেন্সিক টিম আসে। স্যাম একজন পুলিশকে মোটামুটি সবটা বুঝিয়ে দেয়। ওরা জায়গাটা সিল করে আর ফরেন্সিক টিম পরীক্ষা করা শুরু করে। আমরা একটা গাড়িতে উঠে বসি। সারা রাত ঘুম না হওয়ায় আর এত মানসিক চাপের জন্য সবাই খুব টায়ার্ড ছিলাম। গাড়িতে উঠেই রাজা আর মাধুরী ঘুমিয়ে পড়ে। মাধুরী তো আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে নাক ডাকতে শুরু করে। আমি কিছু বলি না ওকে। শুনিয়ে খুব কাঁদছে দেখলাম। এক রাতে ওর চেনা মানুষ, স্বপ্ন সবকিছু বদলে গেছে। মিতালির পর যদি কেউ সব থেকে বেশি কষ্ট পেয়ে থাকে তাহলে এই মেয়েটি। স্যাম ওকে অনেকভাবে বুঝিয়ে সান্ত্বনা দিতে থাকে। কিছুক্ষণ পর সবার আগে রাজার বাড়ি আসতেও নেমে যায়। নামতেই আমাদের থ্যাঙ্কস জানায় আর বলে আবার দেখা হবে। স্যাম হেসে বলে, হ্যাঁ নিশ্চয়ই, ভাগ্যে লেখা থাকলে দেখা তো হবেই, তবে আমার সাথে দেখা করা মানে কিন্তু যেচে বিপদ টাকা। স্যাম বলল, বুঝলে ভায়া, মরে গেলেও কিন্তু মানুষ বেঁচে থাকে,
যতক্ষণ না নিশ্চিত হবে যে সে মারা গেছে ততক্ষণ কিন্তু তাকে জ্যান্তই বলা যায়। কার কথা বলছি বুঝতে পারছো? না তো, কার? অভিজিৎকে মনে আছে? ওর লাশ কিন্তু পাওয়া যায়নি এখনো। বেঁচে থাকার চান্স থাকতেই পারে, তাই না? আমি সত্যি ভুলে গিয়েছিলাম অভিজিৎকে। হঠাৎ শ্যামের কথায় সব মনে পড়ে গেল। একবার ঢোক গিলে বললাম, আচ্ছা হঠাৎ ওকে মনে পড়লো কেন ভাই? আর ওর কথা ভাবলেই আমার কেমন ভয় লাগে। দুবার মারতে চেয়েছিল আমাকে, সব মনে আছে। না না, এমনি বললাম, হঠাৎ মনে পড়লো। আর অনেকদিন দেখিও নি ছেলেটাকে, তাই আর কি। বুদ্ধিমান ছেলে বলতে হবে। শ্যামের সাথে প্রায় একটা জিনিস হতে দেখেছি আমি। ও যখনই কাউকে মনে করে বা কারো কথা বলে, সে ম্যাজিকের মতো সামনে চলে আসে। আর এবারেও সেটাই হলো। আমাদের সামনে অভিজিৎ এলো, কিন্তু এভাবে আসবে সেটা তো ভাবিনি। মাধুরীর বাড়ি আসতেই ও নামলো আর আমাদের সাথে কথা বলছিল। মাধুরী সবসময় একটু বেশি কথা বলে, আর এবারও সেটাই করছিল। জিপটা দাঁড়িয়েছিল আর আমরা শুনছিলাম ওর কথা। অনেক কথা বুঝতেও পারছিলাম না, কিন্তু শুনতে হচ্ছিল। হঠাৎ একটা বাইক এসে দাঁড়ালো আমাদের জিপের পাশে। আমি দেখে চমকে উঠলাম, কারণ বাইকে অভিজিৎ বসে আমাদের দিকে তাকিয়ে হাসছিল। আমি শ্যামকে বলতে ও নেমে ওকে ধরতে গেল, কিন্তু সুযোগ বুঝে ও একটা গিফট বক্স আমাদের দিকে ছুঁড়ে মারলো আর শ্যামকে ধাক্কা মেরে বাইক স্টার্ট দিল। শ্যাম সাথে সাথে গাড়িতে উঠে ড্রাইভারকে বলল ওকে ফলো করতে। জিপ স্টার্ট দিল আর অভিজিতের বাইককে তাড়া করতে লাগলো। শ্যাম আমাকে বলল, শিট, ধুত, ঘুমের ঘোর আর ক্লান্তি না থাকলে ঠিক ধরে ফেলতাম ওকে। ও জানতো আমরা দুজনেই ক্লান্ত আছি, তাই এভাবে সামনে এসেছে। তুহিন, ও যেটা দিল সেটা একবার খুলে দেখো তো কি আছে। আমার একটু ভয় লাগছিল ওটা খুলতে, কে জানে বম আছে কিনা। কিন্তু শ্যাম বলল ও আমাদের মারতে চায় না, তাই ভয় নেই। আমি ওর কথা মতো গিফট বক্সটা খুলতেই দেখলাম একটা চিঠি, একটা ছবি। ছবিটা দেখলাম ইমরানের ছবি, হাত বাঁধা অবস্থায় আর সারা মুখে কাটা চিহ্ন। চিঠিটা খুলতেই পড়তে শুরু করলাম। অশনি অমনীষার রহস্য এখনো শেষ হয়নি সমন্তকার তুহিন। আগামী অমনীষাতে আমি ইমরানের বলি দেব। যদি পারো তো আটকে দেখাও। আর আমাকে ফালতু তাড়া করে লাভ নেই, ধরতে পারবে না, বরং একটু পরেই একটা গুড নিউজ পাবে, সেদিকে ধ্যান দাও। চিঠিটা পড়ার কিছুক্ষণ পরেই বাগচির কল এলো। আমি কেটে দিলাম, কারণ এখন কথা বলার আর সময় নেই। এরপরেও শ্যামের নাম্বারে ফোন করলো। শ্যাম কিন্তু কল কাটলো না। রিসিভ করে লাউড স্পিকারে দিতেই শুনলাম বাগচি চিৎকার করে বলছে, স্যার সর্বনাশ হয়ে গেছে, আমাদের সাথে গেম খেলা হয়েছে। শুনছিলেন সমন্বয় সেনগুপ্ত ও দেবসীমা সেনগুপ্তের কলমে দ্য ডেথ পার্টি। ইন্সপেক্টর শ্যাম ও তুহিন আবারও ফিরে আসবে আরও একটি নতুন গল্পে।